আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা গত ভিডিওতে তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্টটা আলোচনা করছিলাম, যেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলা অধ্যায় ভিত্তিক সেখানে সলভ করা হয়েছে। তো এই ভিডিওতে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, তো এখানকার যে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে বিগত বছর থেকে আসছে, তো আশা করা যায় এই টপিকগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসবে। তো তোমরা অবশ্যই ক্লাসটা ভালো করে দেখো, এবং এটার যে পিডিএফটা এটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে ওখানে লিংক দেওয়া থাকবে, তোমরা যুক্ত হয়ে যাবা। ওখানে ক্লাস লিংকটা সহ দিতে পারবা। আর এই যে ফিজিক্স ফার্স্ট পার্টের ক্লাস যারা করো নাই, আমি এটার ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দিব, সেখান থেকে করে নিতে পারো। ওকে, চলো কথা না আবার আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা তাপ গতিবিদ্যা নিয়ে যেহেতু আমাদের ফার্স্ট অধ্যায় তাপ গতিবিদ্যা, তো এখানে আমাদের এই প্রশ্নটা 2025 অর্থাৎ 2024-25 আসা প্রশ্ন, ঠিক আছে? 2024-25 আসা একটা প্রশ্ন, খুলনা ইউনিভার্সিটি এটা একটা প্রশ্ন, ঠিক আছে? দেখো প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক আছে, অর্থাৎ প্রশ্নে এটা ভুল ছিল। তো এইটা তোমাকে বলছে, দেখো আদর্শ তাপমাত্রা ও চাপে একটি গ্যাসের চাপ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বেড়ে 2.5 গুণ হলো। এখানে যে বিষয়টা হলো চাপটা না, এই যে গ্যাসের চাপ হবে না, এটা কি হবে জানো? এটা হচ্ছে আয়তন হবে, ঠিক আছে? তাহলে প্রশ্নটা কেমন হলো? আদর্শ তাপমাত্রা ও চাপে একটি গ্যাসের আয়তন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বেড়ে হচ্ছে 2.5 হলো। তার মানে প্রথমে যদি V1 থাকে তাহলে V2 টা কত হলো? V1 এর 2.5 গুণ, ঠিক আছে? এটা হইছে আমাদের পরবর্তীতে আয়তন। এখন বলছে চূড়ান্ত চাপ কত? তার মানে চাপ এবং আয়তনের মধ্যে তোমাকে সম্পর্ক স্থাপন করতে বলছে। বোঝা গেল? আদর্শ তাপমাত্রা জাস্ট এখানে বলছে, বাট চাপ বলছে একটি চাপে রুদ্ধতাপে আয়তন এত গুণ হয়েছে, তাহলে চাপ কত? তাহলে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক তোমাকে জানতে হবে। এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে তোমাকে গামার মানটা দেওয়া আছে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে আমাদের সূত্রগুলা সেগুলো তোমাকে জানতে হবে। সমষ্ণ প্রক্রিয়ার সূত্র এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রগুলা ভিন্ন থাকে। কিসের? গামা, পাওয়ার কি গামাগুলো আকারে ভিন্ন থাকে। যেমন আমি যদি বলি আমাদের যে প্রেসার এবং ভলিউমের সম্পর্ক, সেটা কি? পি ভি টু দি পাওয়ার গামা, ঠিক আছে? এটা হচ্ছে কনস্ট্যান্ট। তারপর আমরা যদি দেখি হচ্ছে আমাদের হচ্ছে টেম্পারেচার এবং হচ্ছে যদি আয়তনের মধ্যে সম্পর্ক দেখি, সেটা কি? 1 মাইনাস গামা ইকুয়াল কে, কনস্ট্যান্ট। তারপর আমরা যদি দেখি এখানে এটা কি বলতো? টেম্পারেচার এবং প্রেসার টি 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইকুয়াল কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে রুদ্ধতাপ প্রক্রিয়ায়, এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো বিগত বছরেও আসছে, এই বছরও কিন্তু আসছে। তাহলে আমাদের লাগবে কি? পিভি। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল P2 V2 টু দি পাওয়ার গামা। বের করতে হবে কি? চূড়ান্ত চাপ মানে P2। তাহলে তুমি এখান থেকে দেখো P2 এর মান সমান কি লিখতে পারো? P2 এটার সমান দেখো এই পাশে P1 থাকলো, দেখো V1 ডিভাইড বাই V2 হয়ে গেল। যেহেতু গামা উভয়ের পাওয়ার কি সেম, তাহলে উভয়ের পাওয়ার সেম হলে আমরা ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার গামা এটা লিখতে পারি। তো এখন জাস্ট তোমাকে মান বসানো। দেখো V1 বাই V2 মানে কি? দেখো V2 মানে হচ্ছে 2.5 V1, উপরে V1 আর নিচে কি 2.5 V1, V1 V1 কাটা যাবে। তার মানে আমি এখানে লিখতে পারি P1 P1 এখানে যে মানটা, দেখো এখানকার যে মানটা আমরা ডিরেক্ট আমরা হচ্ছে প্রেসার, আচ্ছা প্রেসার মানটা পরের পাশে এখানে লিখি। দেখো 1 বাই 2.5 2 পাওয়ার কত? 1.4। এখন দেখো এখানে খেলা হচ্ছে আসল আমাদের চাপটা কত বলছে কি? আদর্শ তাপমাত্রা চাপ মানে কি? এইচটিপি যেটা বলছে, ঠিক আছে? তো এইচটিপি তে আমাদের প্রেসারটা আমরা জানি কি? 10325। তো এই যে মানটা আছে এই মানটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? তো এই মানটা বসাবো, আর এখানে আমাদের যে পাওয়ারের হিসাবটা এটা আমরা করে দিব 1 বাই 2.5 টু দি পাওয়ার গামা। তো তোমাদের এখানে কি ক্যালকুলেটর ইউজ করা যাবে? ক্যালকুলেটর ইউজ করা যাবে। তো ক্যালকুলেটর ইউজ করা গেলে তোমরা এখান থেকে ইজিলি মানটা বের করতে পারো, ঠিক আছে? ইউজ ক্যালকুলেটর। আমার কাছে এখন ক্যালকুলেটরটা নাই, তো তোমরা এখানকার ক্যালকুলেটর ইউজ করলেই তুমি এখানকার মান নিয়মটা মাথায় রাখো, ঠিক আছে? আমার কাছে ক্যালকুলেটর না থাকে আমি সলভ করতে পারছি না, সলভটাও নাই আমার কাছে। আচ্ছা দেখো, তাহলে এটা মনে রাখলা। তাহলে এটা এই টাইপের প্রশ্নগুলো আমার দিবে, যেভাবে খুশি দিতে পারে। এখানে তোমাকে টেম্পারেচার আয়তনের মধ্যে সম্পর্ক দিতে পারে, টেম্পারেচার প্রেসারের মধ্যে সম্পর্ক দিতে পারে। তো যে কোনো সূত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি দেওয়া থাকে সেটা তুমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করবা, ঠিক আছে? এবার আসো পরবর্তীতে আমাদের তাপগতিবিদ্যা ত্রুটিপূর্ণ থার্মোমিটার। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটার হোক যাই হোক, আমাদের যে স্কেলের যে সূত্র সেটা কি বলতো? সেটার সূত্র আমরা জানি কি বলতো? থিটা মাইনাস হচ্ছে থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম, থিটা স্টিম মাইনাস থিটা আইস। তো যে কোনো স্কেলের জন্য এই মানটা কি থাকে বলতো? এই মানটা থাকে ধ্রুবক। যে কোনো স্কেলের জন্য প্রত্যেকটা স্কেলের মান এই মানটা কি থাকে? ধ্রুবক থাকে। আমরা যে কোনো দুইটা স্কেলের সম্পর্ক নির্ণয়ের জন্য এই মানটা দিয়ে আমরা তুলনা করতে পারি। তো প্রথমে দেখো আমাদের কি বলছে? একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ুচাপে গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস। আমরা নরমালি গলিত বরফে কত জানি? 0 ডিগ্রি সেলসিয়াস, বাট এখানে কত দিচ্ছে? 4 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি এটা কি ত্রুটিপূর্ণ, মানে ভুল আছে, এটার মান কি ভুল আছে। আচ্ছা এখানে কি কোন কোন আমাদের থার্মোমিটার ব্যবহার করা হয়েছে? সেলসিয়াস স্কেলে। তাহলে সেলসিয়াস স্কেলের সম্পর্ক তোমার এখানে লাগবে। আচ্ছা তাহলে থিটা আইস কত দেয়া আছে এখানে? ত্রুটিপূর্ণ থার্মোমিটার থিটা আইস হচ্ছে 0 ডিগ্রি 4 ডিগ্রি সেলসিয়াস, এবং শুষ্ক
বাষ্পে বাষ্প চাপ মানে কি থিটা স্টিম, তোমাকে থিটা স্টিম পয়েন্ট কত দেওয়া আছে 98°C। আমরা নরমালি কত জানি, নরমালি জানি হচ্ছে থিটা স্টিম কত 100°C, বা ত্রুটিপূর্ণতে দেওয়া আছে 98°C। এবার বলছে থার্মোমিটারটি 51°C পার্ট দিলে প্রকৃত পার্ট কত, তার মানে এটার যে থিটা, এই থিটা তোমাকে দেওয়া আছে কত 51°C। তাহলে প্রকৃত পার্ট কত, সেলসিয়াস স্কেল প্রকৃত পার্ট আমরা এখানে সি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে যে বিষয়টা হলো এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল এবং ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এটার মধ্যে এই যে এই সম্পর্কটা স্থাপন করতে হবে, যেটা ধ্রুবক সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমরা নরমালি দেখো আমাদের যে সেলসিয়াস স্কেলে, ঠিক আছে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ধরলাম সি, এটার আইস পয়েন্ট কত 0°C, ঠিক আছে, 0°C ডিভাইড বাই এখানে কত স্টিম পয়েন্ট, তো আমরা সেলসিয়াস স্কেলে যে স্টিম পয়েন্ট সেটা কত জানি 100°C, মাইনাস হচ্ছে 0। এরপরে আমাদের যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে দেখো বরফ বিন্দু তোমাকে 4°, এবং বাষ্প বিন্দু 98°C, এবং থিটা কত, এই থিটাটা কত দেয়া আছে 51°C, ঠিক আছে। তাহলে থিটার মান বসাবো কত 51, মাইনাস থিটা এস কত 4, তারপর স্টিম পয়েন্ট কত দেয়া আছে 98, মাইনাস কত 4। এই ভ্যালুগুলো আমরা এখানে ক্যালকুলেশন করব। দেখো এখানে দেখো C/100 ইকুয়াল 51 মাইনাস 4, এখানে তাহলে তোমার 47, আর এখানে বেলা কত 94, ঠিক আছে। তো দেখো এই দুইটা কিন্তু আমরা ভাগ করতে পারি, এটা ভাগ করলে কত থাকে 2, তার মানে হাফ এবার চলে গেল। বা তুমি হচ্ছে যদি এবার 100 পার হয়ে দাও তাহলে তোমার সি করলে কত হয়ে যাবে, সি করলে দেখো 50, ঠিক আছে, 50°C। তো আমাদের যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে ছিল 51°C, আর যে প্রকৃত পার্ট এটাই মূলত আমাদের কি সেলসিয়াস স্কেলের প্রকৃত পার্ট। সেলসিয়াস স্কেলের প্রকৃত পার্ট কত, নরমালি যেটা আছে সেটা কত 50°C, বাট এখানে ত্রুটিপূর্ণতা কত দেখাচ্ছে 51°C। তো এর জন্যই আমরা এইভাবে এই টাইপের প্রশ্নগুলো সলভ করবো, ঠিক আছে। তো ত্রুটিপূর্ণ যে কোনো স্কেল দেওয়া থাকলে এভাবে করা যাবে। তোমার এখানে ফারেনহাইট দেওয়া থাকলে তুমি কি করবা, ফারেনহাইট স্কেলের যে আমাদের নরমালি ফারেনহাইট দেওয়া থাকবে না, তোমাদের এটাই দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তাহলে আমরা যাই। এখানে দেখো তাপগতিবিদ্যার কোন সূত্রকে কাজে লাগিয়ে, এটা বি ইউনিটে আসা একটা প্রশ্ন, 24-25 আসা প্রশ্ন, কোন সূত্রকে কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয়। তো থার্মোমিটার তৈরি করা হয় কি শূন্যতম সূত্র, ঠিক আছে। শূন্যতম সূত্র, শূন্যতম কি, মনে করো এ একটা বস্তু, এ একটা বস্তু, এ একটা বস্তু, তো মনে করো দুইটা বস্তু, তিনটা বস্তু কি আছে যুক্ত অবস্থায় আছে, যুক্ত অবস্থায়। তাহলে দুইটা বস্তু যদি তাপীয় সমস্যায় থাকে তাহলে তিনটা অপর বস্তুটাও কি থাকবে তাপীয় সমঅবস্থায় থাকবে, ঠিক আছে। এটাই মূলত ছিল প্রথম বা শূন্যতম সূত্র যে মূলনীতি সেটা, ঠিক আছে। তো শূন্যতম সূত্র থেকে কি তৈরি করা হয় থার্মোমিটার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি প্রশ্ন, অন্যান্য ভার্সিটিতেও চলে আসতে পারে। এবার দেখো এটা বি ইউনিটে আসা একটা প্রশ্ন, এখানে বলছে একটি রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহগ দেওয়া আছে 2.5, মানে কে এর মান দেওয়া আছে 2.5। এবার বলছে শীতল তাপাদার হতে এটি প্রতি চক্রে 500 জুল তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করে, তার মানে এটা কি Q2 তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। আর Q1 হচ্ছে কতটুকু তাপ বর্জন করে। আচ্ছা, রেফ্রিজারেটর চালানোর জন্য প্রতি চক্রে বাইরে থেকে কি পরিমাণ কাজ সম্পাদন করা হয়। তো আমরা জানি কি রেফ্রিজারেটর কি করা হয়, নিজে কাজ করে না, ওকে তাপ দিয়ে কাজ করানো হয়, ঠিক আছে। তাহলে আমরা রেফ্রিজারেটরের যে কর্ম সম্পাদন শক্তি এটা সমান জানি কি K ইকুয়াল Q2 ডিভাইড বাই W। Q2 তাপ কতটুকু গ্রহণ করেছে, W টা কত কাজ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো বসাবো, কার মান বের করতে হবে, কতটুকু কাজ তোমাকে হয়েছে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে তুমি এখান থেকে জানো কি কে কার্য সম্পাদন সেটা কত, ততটুকু তাপ সে গ্রহণ করছে, ডিভাইড বাই এখানে কত বলতো W মানে কাজ। তো তোমার এখানে ডাইরেক্ট তোমাকে কাজ বের করতে বলছে, W সমান তুমি কি লিখতে পারো Q2 ডিভাইড বাই K। Q2 এর মান কত দেওয়া আছে তোমাকে 500 জুল দেওয়াই আছে, ডিভাইড বাই 2.5, ঠিক আছে। তাহলে 2.5 দিয়ে তুমি ভাগ করতে পারো, তাহলে 25 দিয়ে ভাগ করলে কত হইতো 20 হইতো, তার সাথে আরেকটা শূন্য, দুইটা শূন্য যোগ হবে, একটা শূন্য যোগ হবে, তার মানে এখানে কত হলো 200 জুল, ঠিক আছে। 200 জুল কাজ সম্পাদিত হয়েছে, সেটা আমাদের অ্যান্সার কত দেওয়া আছে এ নাম্বারে। তো এইভাবে আমরা রেফ্রিজারেটরের যে মানগুলা এগুলো এখান থেকে বের করে ফেলবো। এবার আসো আমাদের 19-20 সেশন এইগুলার প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে। তো এখানে দেখো তোমাকে শক্তির সংরক্ষণশীলতা বা শক্তি কি হয় বলতো, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে চেঞ্জ হতে পারে, ঠিক আছে, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে চেঞ্জ হতে পারে, এইটাই অ্যাপ্লাই করছে। তো আমাদের এখানে বেশ কিছু জিনিসপাতি এখানে লাগবে। দেখো এই টাইপ থেকে তোমাকে দুইটা জিনিস দিতে পারে, একটা জিনিস তোমাকে বলবে যে এমজিএইচ ইকুয়াল টু হচ্ছে এমএস ডেল থিটা, ঠিক আছে, অথবা এমজিএইচ ইকুয়াল টু তোমাকে দিতে পারে এমএলএফ, ঠিক আছে, অথবা তোমাকে যদি গতিশীল বস্তু থাকে সেটা ভি বেগে যায় তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম এস ডেল থিটা। তো এই সূত্রগুলো তোমাকে লাগতে পারে, বললো যে উপর থেকে এই সূত্র থেকে পতিত হচ্ছে, তাপমাত্রা বেড়ে ডেল থিটা হলো, তাহলে কতটুকু তাপমাত্রা পানির বাড়ছে, এরকম এম এস ডেল থিটা, আপেক্ষিক তাপ, এসটা হচ্ছে কি আপেক্ষিক তাপ,
MHLF এটা কি গলনের সুপ্ত তাপ। দেখো এখানে তোমাকে বলছে এই প্রশ্নটা আমাদের গলনের সুপ্ত তাপ লাগবে। এক খণ্ড বরফ, এখানে বরফটা কি করছে, ভূমি থেকে উপর থেকে মনে করো এই উচ্চতা থেকে ভূমিতে পতিত হলো, এতে পতন শক্তির 50% তাপে রূপান্তর। পতন শক্তি মানে কি, এখানে আমাদের যে MgH, তাই না, উপর থেকে পড়লে কি হয় তার বিভব শক্তি থাকে, MgH এর 50% তাপে রূপান্তরিত হলো। তাহলে তাপে রূপান্তরিত হলো, এখান থেকে মনে করো কি পরিমাণ তাপে রূপান্তর হইতে হয়েছে। এই রূপান্তরিত হওয়ার পর বরফ খণ্ডটির 1/4 গলে গেল। কতটুকু গলছে, 1/4, মানে 1/4, ঠিক আছে, 1/4 গলছে। তাহলে গলার জন্য তাপ কত লোক লাগে বলতো, MLF। তাহলে গলছে কতটুকু, 1/4, তাহলে টোটাল কি হয়েছিল 1/4 MLF হবে, ঠিক আছে, এই পরিমাণ গলে গেছে। আর এই পরিমাণ তাপ সে শোষণ করছে এখান থেকে। তাহলে খণ্ডটি কত কিলোমিটার উচ্চতা থেকে পতিত হয়েছিল, আমরা ধরে নিয়েছিলাম যে এই উচ্চতা থেকে পতিত হয়েছে, ঠিক আছে, এবং MgH এর 50% শক্তি কি হয়েছে 1/4 MLF এ কনভার্ট হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি আমাদের যে টোটাল শক্তি ছিল কত বলতো MgH, এই MgH এর 50% মানে কি 0. তুমি এখানে 50/100 লিখতে পারো, ইকুয়াল, তোমাকে বলছে আমরা নরমালি বরফ গলনের জন্য তাপ কতটুকু লাগে, এর যে ML, ঠিক আছে, ML, এখানে আমরা MLF, ওকে। এবার বলছে দেখো যদি বলতো যে সম্পূর্ণ বরফ গলে যায়, সম্পূর্ণ বরফ গলে গেলে MLF, কিন্তু বলছে কি 1/4, তার মানে এইটার 1/4 সে গলছে, তাহলে 1/4 হবে, ঠিক আছে। এটাই আমাদের হিসাব করতে হবে। দেখো উভয় পক্ষ থেকে mm কাটা গেল, তাহলে আমরা এখান থেকে H এর মানটা তোমাকে বের করতে বলছে, তাহলে তুমি এখান থেকে দেখো কি লেখা যায়, তাহলে 50/100 মানে কি 0.05, তো দেখো 0.05 ইন্টু GH ইকুয়াল দেখো 1/4, তুমি এটাকে 0.25 ও লিখতে পারো, ঠিক আছে। L, তাহলে তোমার মান বের করতে হবে কি, H এর মান বের করতে হবে। তাহলে তুমি এখানে H এর মানটা কি পাবা, H এর মানটা 0.25 LF ডিভাইড বাই G, তো 0.5 ইন্টু G। তাহলে এই ভ্যালুগুলো বসালে আলটিমেটলি আমরা অ্যান্সার পেয়ে যাব 0.25 গুণন LF। এই LF এর মানটা একটু মনে রাখার চেষ্টা করবা, এটা হলো আমরা এখান থেকে 3.36 ইন্টু 10⁵, ঠিক আছে, এই মানটা মনে রাখবা। তারপর দেখো ডিভাইড বাই আমরা যদি বসাই 0.5 ইন্টু 9.8, তো এই ভ্যালুগুলো তুমি যদি ক্যালকুলেশন করো তোমার দেখবা H এর মানটা চলে আসবে 17.17, তোমার যেহেতু কিলোমিটার চাইছে তো তোমার প্রথমে আসবে কি জানো, মিটারে আসবে, তোমার প্রথমে আসবে কত, মিটারে আসবে 1700 এত মিটার। তো এটাকে তুমি 1000 দিয়ে ভাগ করে তোমার যে এক্সাক্ট মানটা সেটা তুমি পাবা, ঠিক আছে, 17.14 কিলোমিটার। তো এইভাবে আমাদের মানগুলো তোমাকে বের করতে হবে, বোঝা গেল। তাহলে যখন কোনো বস্তু উপর থেকে পতিত হবে তখন এটা কি হবে, যে শক্তি, এটা কনভার্ট হবে, বলতে হবে যে এখানে কি ধরনের ঘটনা ঘটছে। যদি বলে যে ডেল থিটা পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পাওয়ার কথা বললে আমরা MH ইকুয়াল টু MgH ইকুয়াল টু MS ডেল থিটা বসাবো। আর নরমালি যদি গলে যাচ্ছে, বাষ্পে রূপান্তর হচ্ছে, সেই ক্ষেত্রে যদি গলে যায়, বরফ গলার ক্ষেত্রে গলে গেলে আমরা কি করব, MLF ইউজ করব। আর যদি বলে যে বাষ্পে কনভার্ট হচ্ছে তাহলে কি হবে, বাষ্পে কনভার্ট হলে MLV অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে এটা গলনের ক্ষেত্রে সূত্র তাপ কত, Q ইকুয়াল টু MLF, এবং বাষ্পের ক্ষেত্রে Q ইকুয়াল টু কত হবে, MLV। আর যদি তাপমাত্রা θ1 থেকে θ2 তে কনভার্ট হয় সেই ক্ষেত্রে Q ইকুয়াল টু কত হবে, MS ডেল থিটা, ঠিক আছে। তো এই সূত্রগুলো, বেসিক সূত্রগুলো মাথায় রাখতে হবে। পরবর্তীতে আসো, তোমাকে বলছে একটি টায়ারের মধ্যে কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়া কি, তো টায়ারের মধ্যে তুমি দেখো তাপমাত্রা কিন্তু বাড়ে, টায়ারের মধ্যে তাপমাত্রা কিন্তু বাড়ে, তুমি হাত দিয়ে দেখবা টায়ার চলার সময় তাপমাত্রা কিন্তু বাড়ে, কিন্তু এর কি আয়তনটা স্থির থাকে, আয়তন কি বড় হয়ে যায়, ফাটে যায়, এরকম কিন্তু হয়। যখন তাপমাত্রা প্রেসারের থেকে বেড়ে যায়, ভিতরে যে প্রেসার থেকে আমরা জানি কি, তুমি যে তাপ দিতে থাকো প্রেসার কি বাড়তে থাকবে না, তাপ বাড়তে বাড়তে একসময় যদি অনেক বেশি প্রেসার হয়ে যায় তখন টায়ার বাস্ট পারে, কিন্তু আয়তনটা কিন্তু মোটামুটি সেম থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো, এটা ধ্রুব আয়তন প্রক্রিয়া বা আইসোথার্মিক প্রসেস। কিন্তু তোমাদের আবার বইতে আবার যে অনুশীলনী প্রশ্ন, এখানে আবার তারা মেডিকেল পরীক্ষা দেয় তো আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া দাগাতে হয়, বাট এর অ্যান্সার কি ধ্রুব আয়তন প্রক্রিয়া। এবার দেখো কত কেলভিন তাপমাত্রা, যদি ভার্সিটিতে আসে তাহলে ধ্রুব আয়তন প্রক্রিয়া দিবা, মেডিকেলের জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কত কেলভিন তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করে, তো অর্ধপরিবাহী নরমালি কি করে বলতো, অর্ধপরিবাহী তাপমাত্রা বাড়লে এটা কি বলতো, তাপমাত্রার সাথে এর পরিবাহী ধর্ম কি বলতো সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়াতে থাকলে এটা কি অর্ধপরিবাহী আস্তে আস্তে পরিবাহীর দিকে যায়, আর তাপমাত্রা কমাইলে অর্ধপরিবাহী তোমাদের হচ্ছে কি অন্তরক হিসেবে কাজ করে।
তো এই যে 0 ডিগ্রি পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে, কি হবে? পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য যে তাপমাত্রা, এই তাপমাত্রায় তোমার হচ্ছে কি হবে? অন্তরক হিসেবে কাজ করবে পরম শূন্য তাপমাত্রা কত? এই যে 0 কেলভিন, ঠিক আছে, 0 কেলভিন, এটা হবে 0 কেলভিন, 0 কেলভিন। এবং সেলসিয়াস যদি বলে তাহলে সেই ক্ষেত্রে 273 সেলসিয়াস, -273 সেলসিয়াস। এই দুইটা কি আমাদের বলতো? পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে। তো পরম শূন্য তাপমাত্রায় তোমাদের কি অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করবে। এবার দেখো, এটা খুলনা ইউনিভার্সিটির 17-18 সেশন একটা প্রশ্ন। তো তোমাকে বলছে গামা ইকুয়াল টু 1.67 হলে পদার্থটি কত পারমাণবিক? তো এক পারমাণবিকের ক্ষেত্রে আমরা জানি কি 1.67, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে আমরা জানি কত 1.4, বহু পারমাণবিক বা ত্রিপারমাণবিক এদের জন্য কত 1. এই ভ্যালুগুলো আমাদের। এবার দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুইটার মধ্যে সম্পর্ক? তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেটা মূলত আমাদের কি তাপ ও কাজের মধ্যে, ঠিক আছে। এবং এটা কি বলতো? শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে, শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। অনেক সময় এই প্রশ্নটাও দিতে পারে, ঠিক আছে। শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে? তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন। এবার আসো, একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রার পরিবর্তন হয় নাই, নিজের কোন উক্তিটি এই ঘটনার জন্য উপযুক্ত ব্যাখ্যা করেন? তো মূলত যখন তুমি তাপ দিতেছো, যখন তুমি পদার্থতে তাপ দিতেছো, কিন্তু এক পর্যায়ে তাপ নির্দিষ্ট পরিমাণে যাওয়ার পরে তখন কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। যখন আমি যদি বরফের ক্ষেত্রে বলি, দেখো বরফ, তো বরফ যখন 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন কিন্তু সে বরফ থাকে এবং বরফ থেকে পানিতে কনভার্ট হতে থাকে, কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়তেছে না, 0 ডিগ্রি সেলসিয়াসে পানিতে কনভার্ট হচ্ছে। তো এই যে তাপ বাড়তেছে না, সেটা কি হচ্ছে? তাপ বাড়ছে না, কিন্তু কি হচ্ছে? অবস্থানের পরিবর্তন হচ্ছে। তো অবস্থানে যেহেতু পরিবর্তন হয়, তাহলে এটা কিসের জন্য হয়? সুপ্ত তাপের জন্য হয়, ঠিক আছে। কিসের জন্য হয়? সুপ্ত তাপের জন্য হয়। তাহলে আমরা বলতে পারি যখন তাপ তুমি দিতেছো কিন্তু তাপমাত্রা বাড়ছে না বাট অবস্থার পরিবর্তন হচ্ছে, এটা কি হয়? সুপ্ত তাপের জন্য। তাহলে এটা আমরা কি বলতে পারি? পদার্থের দশা পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে? দশা পরিবর্তন। দশা মানে কি? অবস্থানের পরিবর্তন হচ্ছে। দেখো, বরফ থেকে পানিতে কনভার্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আবার পানিকে তুমি যখন 100 ডিগ্রি সেলসিয়াসে নিবা, তখন 100 ডিগ্রি সেলসিয়াসের পর থেকে সেটা কি করবে? বাষ্পে কনভার্ট হতে থাকবে। মাঝখানে কিছু তাপমাত্রা দেওয়ার ফলেও সে কিন্তু আর তাপমাত্রা বাড়বে না, 100 ডিগ্রি সেলসিয়াসে সে বাষ্পে কনভার্ট হতে থাকবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, তাহলে এটা কি হবে? পদার্থটির দশা পরিবর্তন হচ্ছে এবং কার জন্য? এটার জন্য হচ্ছে সুপ্ত তাপ লাগে। কি লাগে? সুপ্ত তাপ লাগে। পরবর্তীতে আসো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি টায়ারকে পাম্প করতে পাম্প করতে তার চাপ 2 বায়ুমণ্ডলীয় চাপের সমান হওয়ায় সাথে সাথে ফেটে গেল। আচ্ছা, তো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করছে? সে পাম্প করতেছে। তাহলে প্রথমে প্রেসার ছিল মনে করো P1, তো যখনই তাপটা কি হইলো বলতো? আগের থেকে দ্বিগুণ হয়ে গেল, তো দ্বিগুণ হওয়ার সাথে সাথে কি হলো? সেটি ফেটে গেল, এটি ফেটে গেল। তাহলে চূড়ান্ত তাপমাত্রা আমাদের কত? T2 সমান সমান কোয়াট। তাহলে T1 সমান তোমাকে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। তো এই 27 ডিগ্রি সেলসিয়াস প্রেসার ছিল মনে করো P1। এবার প্রেসার যখন 2P1 হইলো তখন সেটা ফেটে গেছে। তাহলে চূড়ান্ত তাপ কত? তাহলে আমাদের এখানে কি প্রেসার এবং হচ্ছে টেম্পারেচারের মধ্যে সম্পর্ক লাগবে। আমরা প্রেসার এবং প্রেসারের মধ্যে এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক কি ছিল? P1 P1 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইকুয়াল টু কত বলতো? P2 P2 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। এখান থেকে আমাদের বের করতে হবে কি? T2 বের করতে হবে। সেম ভাবে আমরা এখানে কি T2 সমান কি লিখবো? T2 সমান লিখবো, দেখো T1, ঠিক আছে, গুণ এখান থেকে আমরা লিখতে পারি P1 ভাগ হচ্ছে P2 এবং পাওয়ারটা হবে কি 1 মাইনাস গামা। এখানে জাস্ট আমরা মান বসাই দিই, ক্যালকুলেটর চাপলো, ঠিক আছে, তাহলে আমাদের কি অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো T1 এখানে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T1 টাকে অবশ্যই আমাদের ক্যালভিনে কনভার্ট করতে হবে। 273 তো হচ্ছে 27, তার মানে এখানে পাবো কত আমরা? 300 ক্যালভিন। তাহলে এখানে আমরা 300 ক্যালভিন দিলাম, 300 গুণ, দেখো এখানে কি দ্বিগুণ হয়েছে, তাহলে 1/2 হবে। 1 মাইনাস গামা, এখানে কত? গামার মান 1.4 দেওয়া আছে, ডিভাইড বাই হচ্ছে 1.4। তাহলে এখানে ভ্যালুটা বসাইলেই আমরা কিন্তু মানটা পেয়ে যাব, ঠিক আছে। ভ্যালুটা বসাইলে আমরা কিন্তু টোটালি মানটা পেয়ে যাব। এখানে যেহেতু ক্যালকুলেটরটা আমার কাছে নাই এখন, তো তুমি এখানে হিসাব করলেই কিন্তু মানটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা তোমার চলে আসবে। তো ইউজ ক্যালকুলেটর, ইউজ ক্যালকুলেটর। তো নিয়মটা দেখাই দিলাম, তোমরা জাস্ট ক্যালকুলেটর ইউজ করবা, যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে। এবার ক্যালকুলেটর ইউজ করলে তোমার এখানে অ্যান্সার আসবে কি জানো? ক্যালভিনে আসবে, ঠিক আছে, ক্যালভিনে আসবে। তোমার যে চূড়ান্ত তাপমাত্রা T2, অর্থাৎ T2 এটা সমান তুমি পাবা হচ্ছে এই K থেকে 273 বাদ দিবা। K থেকে 273 বাদ দিলে তোমার একটা ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। বুঝা গেল? আচ্ছা, তো এইভাবে তোমাকে প্রেসার এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক দিতে পারে।
প্রেসার এবং আয়তনের মধ্যে সম্পর্ক দিতে পারে। তো সবগুলা সূত্রই তোমাকে একটু মাথায় রাখতে হবে রুদ্ধ বিভক্তায়। তো এগুলো গুরুত্বপূর্ণ। এরপর দেখো আরেকটা সেম প্রশ্ন 13-14 আসছে। আমরা 19-20 কিন্তু এই কনসেপ্টে একটা প্রশ্ন সলভ করলাম যে শক্তির যে চেঞ্জ সংরক্ষণশীলতা একটা থেকে আরেকটা মাধ্যমে চেঞ্জ হচ্ছে। দেখো 200 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে এক জায়গায় মনে করো বাধাপ্রাপ্ত হয়েছে, ঠিক আছে? বুলেট যাচ্ছিল, এখানে বাধাপ্রাপ্ত হয়েছে। তো যখনই বুলেটটা লাগে তখন এখানে কি হয়, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, অনেক গতিশীল বেগে গতি আসছে, গতিশীল একটা বস্তু যখন ধাক্কা খাইছে এখানে তখন কি হচ্ছে, তাপমাত্রাটা বাড়ছে। তো মনে করো তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বাড়লো, ঠিক আছে? ডেল থিটা পরিমাণ বাড়লো, তাহলে বুলেটের কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাইছে এটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে? তাহলে 200 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে কনভার্ট হয়েছে। সমস্ত গতিশক্তি মানে টোটাল যে গতিশক্তি হাফ এমভি স্কয়ার, এটা কি হয়েছে, তাপে কনভার্ট হয়েছে। এবার তোমাকে বলছে বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাইছে। তাহলে এখানে আপেক্ষিক তাপ তোমাকে দেওয়া আছে। তো আমরা বলছিলাম কি সমস্ত শক্তি কনভার্ট হয়েছে। তাহলে এখানে দেখো হাফ এমভি স্কয়ার, এমভি স্কয়ার। তো যখনই তাপমাত্রা ডেল থিটা থাকে বা চেঞ্জ হয় তখন আমাদের তাপ কত হবে, তখন আমাদের তাপ হবে এম এস ডেল থিটা। এই এসটা কি আমাদের আপেক্ষিক তাপ, যে এস এর মান তোমাকে দেওয়া আছে। তাহলে এখানে এমএম তুমি কাটা দিতে পারো, তোমার বের করতে হবে কি বলতো, ডেল থিটার মানটা বের করতে হবে। তো তুমি এখান থেকে পাচ্ছ কি বলতো, এখান থেকে তুমি পাচ্ছ ডেল থিটা ইকুয়াল ভি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2s। তাহলে এখানে ভি স্কয়ার মান কত, 500 আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, দুইটা শূন্য হবে, তাহলে এখানে আমরা একবারে 200 স্কয়ার করে দিই, ডিভাইড বাই হচ্ছে আমরা তো কত 2 গুণন 126, 2 গুণন 126। তো এটা আমরা হিসাব করে ফেলবো, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। নরমালি এটার অ্যান্সার কি হবে, 158.73, ঠিক আছে? তো এটাই হলো তাপমাত্রা কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে অ্যান্সারটা কত দেওয়া আছে দেখো তো, এ নাম্বার। বোঝা গেল? তো এইভাবে আমাদের অ্যান্সারগুলো বের করতে হবে। যখন তোমাকে বলবে এইচ বের করতে, এখান থেকে আরেকটা জিনিস তোমাকে বের করতে দিবে। মনে করো তোমাকে ডেল থিটা পরিমাণ দেওয়া থাকলো, ডেল থিটা ইকুয়াল দেওয়া আছে, তো তোমাকে বলবে যে কত বেগে এটা আঘাত হয়েছে, কত বেগে আঘাত হয়েছে, এখান থেকে তুমি ভি স্কয়ার মানটা বের করবে, ঠিক আছে? কত বেগে আঘাত হয়েছে। তো এরকম প্রশ্ন তোমার কিন্তু দিতে পারে। তখন তুমি কি, যে ভি স্কয়ার ইকুয়াল টু 2 গুণন এস ডেল থিটা, তাহলে ভি সমান রুট ওভার 2s ডেল থিটা। তো যে কোনো একটা মান তোমাকে দিতে পারে। ডেল এস ডেল, এখানে এস এর মানটা তোমাকে বের করতে দিতে পারে। অর্থাৎ যে কোনো মানগুলো দেওয়া থাকে যে কোনো একটার মান তোমাকে বের করতে দিতে, ঠিক আছে? এরপর দেখো এখানে 9 নম্বর প্রশ্ন বলছে, কোন পদ্ধতির বিশৃঙ্খলা যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কোন রাশিটি বৃদ্ধি পায়? আমরা জানি কি বলতো, যে কোনো একটা বস্তুর বিশৃঙ্খলা পরিমাপ করা হয় কি দিয়ে, কোন একটা বস্তুর পদার্থের অবস্থার যে বিশৃঙ্খলা সেটা পরিমাপ করা হয় এন্ট্রপি দ্বারা। কি করা হয়, এন্ট্রপি দ্বারা। এন্ট্রপি দ্বারা, এন্ট্রপি হচ্ছে আমাদের বিশৃঙ্খলা। তো এন্ট্রপির সূত্র কি, এন্ট্রপির সূত্র কি, এন্ট্রপির সূত্রটা ইম্পর্টেন্ট, ডিএস ইকুয়াল হচ্ছে ইকিউ ভাগ হচ্ছে টি, ঠিক আছে? এই সূত্রটা মাথায় রাখতে হবে। পরবর্তীতে আসো, তোমাকে বলছে 10 নম্বর প্রশ্ন বলছে, একটি কর্ণ ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন কর্মদক্ষতা হয় 50%। একে 60% দক্ষ করতে হলে এর উক্ত তাপমাত্রা কি পরিবর্তন, এখানে কি তোমাকে তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, ঠিক আছে? T1 দেওয়া আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা T2 সম্ভবত দেওয়া, তাহলে টি ধরলাম আমরা এখানে। তাহলে উক্ত তাপমাত্রা কি পরিবর্তন করতে হবে, মানে T1টাকে কতটুকু বাড়াইতে হবে বা কমাইতে হবে। এখানে আমাদের দেখো কর্মদক্ষতা দুইটা দেওয়া আছে, তাই না? N1 ইটা 1 এবং ইটা 2। এখানে আমাদের ডেল টি এর মানটা বের করতে হবে। তো এটার জন্য একটা ডিরেক্ট সূত্র, ঠিক আছে? ডিরেক্ট সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে। আমরা বেশ কিছু সূত্র আমরা তোমাকে বলি। যখন তোমাকে বলবে যে T2 বের করো আর T1 বের করো, ঠিক আছে? T2 যদি বের করতে বলে তো T2 সূত্র মনে রাখবা, T2 সমান কত হবে, 1 মাইনাস ইটা। তোমাকে কর্মদক্ষতা দেওয়া আছে, বললো তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা বা তাপ উৎসের তাপমাত্রা কত, তখন তুমি যে T1 এটা বের, ঠিক আছে? বা তোমাকে T1 দিল, এখানে তুমি T1 বের করতে বলো, তখন তুমি কি করবে বলো তো, এই যে T2 ডিভাইড বাই 1 মাইনাস, যে কোনো একটা সূত্র মাথায় রাখবা। কিন্তু এখানে বলছে দেখো তো, যে কোনো একটা তাপ দেওয়া আছে, তাপ গ্রাহকের তাপমাত্রায় দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা পরিবর্তন বললে আমরা এখানে ডেল টি সমান সমান হচ্ছে যে তাপমাত্রা দেওয়া আছে টি ইন্টু ডেল ইটা, ইটার মানটা কতটুকু চেঞ্জ হচ্ছে, ডিভাইড বাই 1 মাইনাস ইটা 1 ইন্টু 1 মাইনাস। তো যেহেতু এখানে দেখো ইটা 1 এর মান কত দেওয়া আছে 50%, তাহলে 50 ভাগ 100 আমরা লিখবো, ইকুয়াল কত 0.5। তারপর ইটা 2 সমান কত দেওয়া আছে তোমাকে বলছে 60%, তাহলে 60 ভাগ 100 মানে কত 0.6। এই ভ্যালুগুলো আমরা জাস্ট এখানে বসাবো এবং টি এর মানটা তোমাকে ক্যালভিনে প্রকাশ করতে হবে। তাহলে টি এর মান কত হবে 300। এখানে দেখো 300 গুণন ডেল ইটা, তার মানে কি হবে 0.6 মাইনাস 0.5 ডিভাইড বাই 1 মাইনাস 0.5 ইন্টু 1 মাইনাস 0.6। তো এই ভ্যালুগুলো আমরা ক্যালকুলেশন করব।
তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, মানগুলো যদি বসাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে হচ্ছে 150 কেলভিন। তো 150 কেলভিন দেখো তো এখানে আমাদের এবিসি এর মধ্যে আছে কিনা, নাই। আমাদের অ্যান্সারটা কি হবে? কোনোটি নয়। তো এখান থেকে মাথায় রাখতে হবে আমাদের তাপমাত্রা, যদি তাপ গ্রাহকের তাপমাত্রা শুধুমাত্র দেওয়া থাকে এবং এইটাই চেঞ্জ করতে বলছে, সেই ক্ষেত্রে আমরা ডেল থিটা এটা বের করতে পারবো। অথবা তুমি এখানে প্রথম ধাপে তুমি T1 বের করবা, পরের ধাপে বা T2 বের করবা, তখন তোমাকে আবার বের করতে হবে। ঠিক আছে, বুঝলা না? তাহলে প্রথমে 50% তোমার তাপ গ্রাহক যখন ছিল, তখন সেক্ষেত্রে তোমাকে এখানে T2 এর মানটা বের করে ফেলতে হবে, T1 এর মানটা বের করতে হবে, তারপরে গিয়ে আবার উল্টা করে তোমাকে আসতে হবে। এটার থেকে তুমি জাস্ট এই সূত্রটা মাথায় রাখলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডেল টি ইকুয়াল টু কি হবে? টি ইনটু ডেল এন ডেল ইটা ডিভাইড বাই 1 মাইনাস ইটা 1 ভাগ ইনটু 1 মাইনাস ইটা 2। মানগুলো বসাই দিলে তোমার ইজিলি ক্যালকুলেশন করতে পারবে। এরপর দেখো, কোন একটা সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ গ্রহণ করায় এর অন্তঃস্থ শক্তি 500 জুল পরিবর্তন বৃদ্ধি পেল। তাহলে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ কত? তাহলে আমাদের তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র থেকে আমরা জানি, সেটা কি বলতো? তুমি যতটুকু তাপ দিলা সেটাকে কিছু পরিমাণ তোমার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির কাজে লাগে এবং পর বাকিটা কি হয়? কাজে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কাজের মান তোমাকে বের করতে বলছে। ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? ডিকিউ মাইনাস ইউ। তাহলে ভ্যালুটা বসাই দাও, 800 মাইনাস হচ্ছে 500, মানে কত হবে বলতো? 300 জুল হবে আমাদের টোটাল কাজ। এটাই খুবই ইজি প্রশ্ন ছিল। এবার দেখো, 5 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কতটুকু তাপের প্রয়োজন হবে? কতটুকু বৃদ্ধি? 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। ঠিক আছে, 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, বৃদ্ধি মানে কি? তোমাকে ডেল থিটা দেওয়া আছে। তো আমরা বলছিলাম কি, যদি তোমাকে তাপমাত্রা বৃদ্ধির কথা বলে ডেল থিটা দেওয়া থাকে, সেক্ষেত্রে যে তাপের মানটা সেটা কত হয়? কিউ ইকুয়াল আমরা জানি হচ্ছে এম এস ডেল থিটা। তাহলে এটা কি পানি না? তাহলে পানির ক্ষেত্রে এস কত? 4200, তোমার তো জানাই আছে। তাহলে 4200 মানটা জাস্ট বসাই দাও। এরপরে মানটা তোমার কি বলছে? ক্যালোরিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো তুমি আগে জুলে, এখান থেকে রেজাল্ট আসবে কি বলতো? জুল, কি আসবে? জুল। তাহলে 5 গ্রাম, তাহলে আমরা এখানে কি করব? এটাকে কেজিতে আগে কনভার্ট করতে হবে। এখানে এককটাকে কেজি, 5 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু 4200 গুণন ডেল থিটা কতটুকু পরিবর্তন? 5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে 5 বসাই দাও। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার মান চলে আসবে প্রায় হচ্ছে 100। তোমরা এখানে হিসাব করে ক্যালকুলেটর চেপে, তাহলে তোমার চলে আসছে হচ্ছে 105 জুল। ঠিক আছে, 105 জুল। এবার আমাদের চাইছে কি? ক্যালোরিতে কনভার্ট করতে বলছে। তাহলে ক্যালোরিতে যখন তোমাকে কনভার্ট করতে বলবে, তখন তুমি এটা কি করবা? বলো তো, এটাকে 4.2 দিয়ে ভাগ করে দিবা না? তাহলে ভাগ করে দিলে তোমাকে দেখো 105 ডিভাইড বাই, তুমি যদি 4.2 দিয়ে ভাগ করো, তাহলে তোমার প্রায় 25 ক্যালোরির মতো চলে আসবে। অ্যান্সারটা কত হবে? 25। ঠিক আছে, তো এইভাবে আমাদের মানগুলা জানতে হবে। বোঝা গেল? যদি তাপমাত্রা বৃদ্ধি বলে, তাহলে সেই ক্ষেত্রে কিউবলটা কত হয়? এমএস ডেল থিটা। দেখো, এন্ট্রপি পরিবর্তন ডিএস প্রকাশ করা, কিছুক্ষণ আগে আমরা সূত্র দেখলাম, ডিএস ইকুয়াল কত? ডিকিউ বাই ডিটি। এবার আসো, এখানে প্রশ্নটা অনেকবার আসছে, 11-12 তে আসছে, 9-10 এ আসছে, 7-8 এ আসছে। তো বলছে রুদ্ধতাপের প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে। তো রুদ্ধতাপের প্রক্রিয়াতে আমাদের মাথায় রাখতে হবে দেখো, রোধক প্রক্রিয়া যে বস্তুতে তাপীয় ধর্মটা স্থির থাকে সেটা কি? সেটা হচ্ছে আমাদের এন্ট্রপি। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কে স্থির থাকে? এন্ট্রপি। সমুষ্ণ প্রক্রিয়া থাকে তাপমাত্রা স্থির থাকে। ঠিক আছে, তো তারপরে আমরা যদি দেখি আমাদের যে সম আয়তন প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে, সমচাপীয় প্রক্রিয়াতে চাপ স্থির থাকে। তো এই মানগুলো জানতে হবে যে কোনটা কোথায় স্থির থাকে। ঠিক আছে, কোন প্রক্রিয়াতে কোনটা স্থির থাকে, এটা একটু মাথায় রাখবে। এরপরে দেখো, একটি কর্ণ ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে 60%। যদি তাপ উৎসের তাপমাত্রা মানে T1 যদি 500 কেলভিন হয়, তবে তাপ গ্রাহকের তাপমাত্রা কত? T2 সমান কত? তো কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে T1 অথবা T2 বের করার কন্ডিশনটা কি হবে? আমরা এখান থেকে T2 এটা সমান দেখছিলাম কত? 1 মাইনাস ইটা ইনটু কত বলতো? T1। তাহলে ভ্যালুগুলো বসায় দাও। ইটা কত? 60%, তাহলে আমরা এটাই লিখতে পারি কি? 0.6 লিখতে পারি। 1 মাইনাস 0.6 ইনটু T1 কত? 500 কেলভিন তোমাকে দেওয়া আছে। এটা হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে আমরা করতে পারবো। 0.4 দেওয়া আছে, গুণন দেখো 500, তো 4 5 কত? 20 হয় না? তাহলে এখানে তোমার হচ্ছে তাপ গ্রাহকের এটা কি ঠিক আছে না? 1 মাইনাস 0.
তোমাকে বলছে তাপ গ্রাহকে তাপ হচ্ছে তাপমাত্রা T1, তারপর হচ্ছে T2, T2 এর মানটা বের করো, T2 সমান 1 মাইনাস ইটা ইনটু T1। হ্যাঁ ঠিকই আছে তাহলে। তো তোমার হচ্ছে এটার অ্যান্সার দেওয়া নাই, ঠিক আছে, এটার অ্যান্সারটা দেওয়া নাই, তো এটার অ্যান্সার তোমার 200 কেলভিন। আর এই প্রশ্নটা তোমার ব্ল্যাঙ্ক ছিল, ঠিক আছে, এই প্রশ্নটা ছিল হচ্ছে ব্ল্যাঙ্ক, উত্তর নাই। ঠিক আছে, তো নরমালি আমরা এভাবে করব। ওকে, তো T2 বের করতে বললে, তাপ গ্রাহক বের করতে বললে 1 মাইনাস ইটা ইনটু T1, অথবা তোমাকে T1 বের করতে বলে জাস্ট 1 মাইনাস ইটাটাকে তুমি পক্ষান্তর করে দিলেই হয়ে গেল। এরপরে দেখো 16 নাম্বারটা তোমাকে বলছে কোন একটা বস্তুকে এর পারিপার্শ্বিক শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির বিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়, এই বিবৃতিকে। এই যে সূত্রটা, এটা দিছিল ক্যালভিনের বিবৃতি, ঠিক আছে। তো এই বিবৃতিগুলা পড়বা হচ্ছে আমাদের যে পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে স্থির তড়িৎ থেকে আসা একটা প্রশ্ন। তো তোমাকে বলছে এটা 25-26 আসা প্রশ্ন, তো সরি 24-25 আসা একটা প্রশ্ন। তো তোমাকে বলছে সিম্পল একটা প্রশ্ন, বলছে ধারকের ক্ষেত্র কোনটা সঠিক। ডাব্লু মানে কি, সঞ্চিত শক্তি। আমাদের যে ডাব্লু সঞ্চিত শক্তি, তো সঞ্চিত শক্তির যে সূত্র সেটা আমরা কি জানি, যে ডাব্লু অথবা তোমার ইউ দেওয়া থাকতে পারে, সেটা কত, হাফ সিভি। ঠিক আছে, তো দেখো সিভি স্কয়ার অপশন আমাদের ডিরেক্ট সি নাম্বারে দেওয়া আছে, তো সি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার আমি বলতে পারি। ঠিক আছে, সি নাম্বারটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তো এর পাশাপাশি আমাদের আরো কোনো ভাবে আমাদের সূত্র আসে কিনা দেখো। কি, এই সি সমান তুমি কি লিখতে পারো, সি সমান হচ্ছে কিউ বাই ভি। তো যদি এখানে কিউ বাই ভি বসাও, এখানে ভি স্কয়ার, তার মানে তুমি এখানে কি লিখতে পারো, হাফ কিউ ভি, এটা তুমি লিখতে পারো। আবার তোমার দেখো ডাব্লিউ ইকুয়াল হাফ। ঠিক আছে, দেখো তুমি চাইলে ভি স্কয়ার মান তুমি কি লিখতে পারো, ভি স্কয়ার। তোমার সি সমান সমান কত ছিল, কিউ বাই ভি, তাহলে ভি সমান তুমি কি লিখতে পারো, কিউ বাই সি লিখতে পারো। তো তোমার এখান থেকে সি থাকলো, এখানে কিউ স্কয়ার বাই সি স্কয়ার থাকলো, তো দেখো এখানে কি হচ্ছে, হাফ কিউ স্কয়ার ইন্টু সি। তো অনেকভাবে কিন্তু সূত্রগুলো তোমাকে দিতে পারে, ঠিক আছে, অনেকভাবে সূত্র দিতে পারে। তো যে কোনো সূত্রগুলা একটু মনে রাখার চেষ্টা করবা, এবং কোন টাকার সমানুপাতিক হচ্ছে এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এখন দেখো আমাদের হলো হাফ সিভি স্কয়ার। সিভি স্কয়ার এর মধ্যে কি নাই বলতো, এর মধ্যে সিভি এবং কিউ নাই। কিউ যখন কনস্ট্যান্ট, কিউ এর মানটা চেঞ্জ হচ্ছে না, তখন তুমি এখানে বলতে পারো যে ইউ প্রপোর্শনাল টু ভি স্কয়ার অথবা ইউ প্রপোর্শনাল টু সি। এটা কখন হবে, তখন কিউটা কনস্ট্যান্ট থাকতেছে, কিউ এবং সি মনে করো। এখানে ভি কখন হবে, যখন কিউ এবং সি কনস্ট্যান্ট থাকছে, এবং এটা কখন হবে, কিউ এবং ভি যখন কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, তো এইভাবে সূত্রগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোন টাকার কখন সমানুপাতিক হিসাবে হবে এটা মাথায় রাখতে হবে। এরপর দেখো তোমাকে বলছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চার্জিত গোলকের কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে, তার মানে এটা আর এর মান তোমাকে দেওয়া আছে যে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বৈদ্যুতিক ক্ষেত্র 6.0 10⁻³ নিউটন পার কুলম্ব বিদ্যুতের ক্ষেত্র, মানে ই এর মান তোমাকে দেওয়া আছে। ই মান সমান কত, এফ বাই কিউ আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, গোলকটিতে চার্জের পরিমাণটা কত, কতটুকু চার্জ, ন্যানো। আচ্ছা, 1 ন্যানো মানে কত, 10⁻⁹ তো -9 কুলম্ব এরকম ফরম্যাটে আসবে। ঠিক আছে অ্যান্সারটা। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ কি বলতো, তড়িৎ ক্ষেত্রের সূত্র। তড়িৎ ক্ষেত্রের সূত্র কি, ই ইকুয়াল আমরা জানি কি 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ ডিভাইড বাই, এখান থেকে তোমাকে কিউ এর মানটা তোমাকে বের করতে, কিউ কতটুকু চার্জ এটা বের করতে হবে। 1/4 পাই এপসাইলন এর মান আমরা তো জানি 9 ইনটু 10⁹, ঠিক আছে, ইনটু দেখো কিউ ডিভাইড বাই আর স্কয়ার, এখানে থাকলো ই। তো তোমাকে বের করতে হবে কি, কিউ এর মান। তাহলে তো কিউ সমান সমান কি লিখবা বলো তো, কিউ সমান সমান এখানে কি লিখবা, ই ইনটু আর স্কয়ার ডিভাইডেড বাই দেখো 9 ইনটু 9 ইনটু 10⁻। ওকে, এটা গেল। তো এখানে ভ্যালুগুলো বসায় দাও। ই এর মানটা কত, তো এই ক্ষেত্রে মান তোমাকে দেওয়া আছে 6.0 ইনটু 10⁻3। ঠিক আছে, গুণ কিউ এর মান, আচ্ছা সরি এখানে তো কিছু থাকবে না, সরি, ইনটু আর, আর এর মান তোমাকে কি করতে হবে বলো তো, আর এর মানটা তোমাকে অবশ্যই কিসে নিতে হবে, সেন্টিমিটার মিটারে কনভার্ট করতে হবে। তার মানে কি, এখানে তুমি হচ্ছে 20 গুণন 10⁻² এটার পুরো স্কয়ার ডিভাইডেড বাই, তুমি এখানে পাবা কত, 9 ইনটু 10⁻9। তো এখান থেকে তোমাকে ক্যালকুলেশনগুলো করতে হবে। ঠিক আছে, তো এখানে তুমি ক্যালকুলেটর হিসেবে করে ফেলবা, দেখবে যে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। তো ইউজ ক্যালকুলেটর, আমার কাছে এখন ক্যালকুলেটর নাই। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করলে তুমি খুব সহজে মানগুলা করে ফেলতে পারো। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমাদের মানগুলা দিবে। তো ই থেকে তোমাকে কিউ বের করে দিতে পারে, অথবা এফ থেকে তোমাকে কিউ বের করতে বলে। ঠিক আছে।
আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যায়। দেখো তড়িৎ ক্ষেত্রের মান কি কি দিয়ে নির্ণয় করা যাবে। তড়িৎ ক্ষেত্রের যে মান সেটা আমরা কুলম্বের সূত্র থেকে বের করতে পারি এবং গাউসের সূত্র থেকে আমরা বের করতে পারি, ঠিক আছে। অ্যাম্পিয়ার সূত্র থেকে বের করা যায় না, তাহলে এটার অ্যান্সার কি হবে? আমাদের 1 আর 3 হবে। পরবর্তীতে আসছে এখানে 17-18, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। তো তোমাকে বলছে কি, দেখো দুইটা ধারক সমান্তরাল ভাবে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হয়? 5। সমান্তরাল যখন হয় তখন কি বলতো? সমান্তরাল যখন হয় তখন দুইটা ধারকের কি হবে? যোগফল। তার মানে C1 প্লাস C2 এটা সমান তোমাকে দেওয়া আছে কত? 5 ফ্যারাড। এক নম্বর আমি ধরলাম। এবার বলছে যখন এবং শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? 1.4। এটা কখন? শ্রেণীতে। তাহলে ধারক দুইটার মান কত হবে? তার মানে C1 সমান কত, C2 সমান কত। তাহলে আমাদের দেখো শ্রেণীতে যখন যুক্ত হয় তখন তুল্য ধারকত্ব কত হয়? দুইটার জন্য কি হবে বলতো? দুইটার জন্য কি হবে? যে 1/C1 প্লাস 1/C2 তার উপর আবার ইনভার্স, এটা সমান কত দেয়া আছে? 1.2। এটা আমি একবারে লিখতে পারি। দেখো উপরে হবে কি? উপরে হবে গুণফল, যদি ইনভার্স করে দাও। নিচে হবে কি বলতো? নিচে হবে যোগফল। এটা সমান কত? 1.2। তো তুমি এখান থেকে C1 C2 এর মান বের করতে পারবা না। C1 C2 এর মান কত বলতো? 1.2 ইনটু C1 প্লাস হচ্ছে C2। তাহলে C1 প্লাস C2 তো আমাদের এক নম্বরে দেওয়া আছে কত? 5। তাহলে এখানে যদি 1.2 গুণন 5 বসাও তাহলে তোমার অ্যান্সার চলে আসে কত? 6। তার মানে গুণফল তোমার 6 এবং যোগফল তোমার কি হবে? যোগফল হচ্ছে 5। এরকম দুইটা সংখ্যা কি হবে অপশন থেকে বলো তো? 3 আর 2 না? 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয় এবং 3 আর 2 গুণ করলে কত হবে? 6 হয়। তার মানে অ্যানসারটা কত? C1 সমান সমান 3 এবং C2 সমান সমান কত হবে বলো তো? 2। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এত কিছু তো করার দরকার না, জাস্ট অপশন টেস্ট করে আমরা পেয়ে যাব। জাস্ট তুমি যোগফলটা পাইছো এবং গুণফলটা বের করো, যোগ এবং গুণ করলে অপশন চেক করে মিলাই পেয়ে যাবা। পরবর্তীতে আসে একটি পাতের ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে 1 মিটার স্কয়ার, এর মাঝে 1 মিলিমিটার পুরু বায়ুর স্তর থাকলে ধারকত্ব কত হবে? ঠিক আছে। তো এখন তোমাকে দেখো ক্ষেত্রফলটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। ক্ষেত্রফলটা তোমাকে মাথায় রাখতে হবে। ক্ষেত্রফল কত? আমরা যে নরমালি যে সূত্র ধারকত্বের যে সূত্র, ঠিক আছে, ধারকত্বের যে সূত্র সেটা কত জানি? সি এটা সমান সমান শূন্য ইপসিলন নট এ ডিভাইড বাই ডি, ঠিক আছে। ডিটা কি বলতো? মধ্যবর্তী যে দূরত্ব, দুইটা পাতের মধ্যবর্তী যে পাত, এই পাতের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তো তোমাকে বলছে বায়ুর পুরো স্তর মানে কি? এটা ফাঁকা না, এটা ফাঁকা আছে। তাহলে ফাঁকা স্তর মানে কি? ডি। ডি এর মান তোমাকে দেওয়া আছে। তাহলে এখান থেকে বলছে ধারকত্ব কত? ইপসিলনের মান কত? 8.854 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার -12। ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে কত? 1 মিটার স্কয়ার, এটা 1ই হবে ডিভাইড বাই ডি এর মান কত আছে বলছে? 1 মিলিমিটার পুরু। তাহলে 1 মিলিমিটারকে মিটার কনভার্ট করলে কি হবে? 10 টু দি পাওয়ার -3 হবে। তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে কি থাকবে বলতো? 8.854 -3 উপরে চলে গেলে +3 হয়ে যাবে। তার মানে এখানে 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পাওয়ার দেখে হিসাব করব 3 নাম্বারটা। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন বলছে তোমাকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি এটা কি বলছে? দুটি বিন্দুর বিভব পার্থক্য, ঠিক আছে। এখানে টাইপিং মিস্টেক। দুটি বিন্দুর বিভব, ঠিক আছে। দুটি বিন্দুর বিভব পার্থক্য তোমাকে দেওয়া আছে 200 ভোল্ট। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? তাহলে আমাদের যে তড়িৎ ক্ষেত্র এবং বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটার সূত্রকে আমরা জানি যে, সেটার সূত্র আমরা জানি কি বলতো? ভি অথবা তুমি হচ্ছে ভি ইকুয়াল কত বলতো? ই ইনটু ডি, ঠিক আছে। ভি ইকুয়াল কত হবে? ই ইনটু ডি। ইটা হচ্ছে কি বলতো? তড়িৎ ক্ষেত্র এবং ডিটা হচ্ছে মধ্যবর্তী ব্যবধান বা দূরত্ব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রাবল্য বের করতে পারি। অতএব ই সমান সমান কত? ই সমান সমান আমরা ভি বাই ডি অ্যাপ্লাই করব। তাহলে ভি এর মান কত হবে? ভি এর মান হচ্ছে 200 বিভব, 200 ভোল্ট এবং হচ্ছে 50 সেন্টিমিটার। তার মানে তুমি এখানে 50 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার -2 এটা লিখতে পারো। তো এখান থেকে আমাদের হিসাব করলে মানটা চলে আসবে, সেটা হচ্ছে কত বলতো? 400 ভোল্ট। আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, যেটা দেওয়া আছে বি নাম্বারে। তো এইভাবে আমাদের তড়িৎ ক্ষেত্র এবং বিভবের মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে আমরা মানগুলা বের করব। কার্শফের দ্বিতীয় সূত্র কোনটির সংরক্ষণ নির্দেশ করে? তো কার্শফের যে প্রথম সূত্রটা আছে, প্রথম সূত্র, আমরা যদি প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুইটাই বলে দিব তোমাদের। প্রথম সূত্র যেটা আছে, প্রথম সূত্র, এই প্রথম সূত্রের কাজ হলো তোমার আধানের যে সংরক্ষণশীলতা, এই আধানের সংরক্ষণশীলতা, ঠিক আছে। এবং দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্রের কাজ হচ্ছে তোমার আমাদের যে বিভব, ঠিক আছে, বিভব শক্তি বা তড়িৎ শক্তি, ঠিক আছে, তড়িৎ শক্তি। দ্বিতীয় সূত্র তোমাদের হচ্ছে তড়িৎ শক্তি, এই তড়িৎ শক্তিটা হচ্ছে সংরক্ষণ করে, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে আধানের প্রথম সূত্র কি করে? আধানের সংরক্ষণ করে এবং দ্বিতীয় সূত্র তোমাদের হচ্ছে শক্তি। আধান
করবে প্রথম সূত্র। দ্বিতীয় আমাদের প্রশ্নটা চলে যায়, দেখো এখানে বলছে একটি বৈদ্যুতিক বাল্বকে 40 ওয়াট বাই 200 ভোল্ট এভাবে চিহ্নিত করা আছে, তাহলে বাল্বটির রোধ কত? এই প্রশ্নগুলো খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। তোমাকে এখান থেকে আর এর মান বের করে দিতে পারে, এখানে তোমাকে আই এর মান বের করতে দিতে পারে, ঠিক আছে? তো সবগুলা কন্ডিশন আসে আমাদের কি ক্ষমতা থেকে। তো ক্ষমতা যে সূত্র পি, এটা সমান আমরা জানি হচ্ছে ভি আই, ঠিক আছে? যখন যেটা প্রয়োজন আমরা সেই সূত্র অ্যাপ্লাই করব। এরপর আমরা লিখতে পারি ভি স্কয়ার বাই আর, এরপর আমরা লিখতে পারি আই স্কয়ার ইনটু আর। তো তুমি দেখবা যে কোন দুইটা মান তোমার দেওয়া আছে, দেখো পি দেওয়া আছে আর ভি দেওয়া আছে, বের করতে হবে কি আর। তাহলে পি ভি আর এই তিনটার মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমার কোন সূত্র লাগবে? এই যে পি ভি আর এর জন্য এই সূত্র। অতএব আমরা জানি দেখো পি এটা সমান কি জানি? ভি স্কয়ার বাই আর। যেগুলা মান দেওয়া আছে এবং যেটা বের করতে হবে, যেই তিনটা রাশি থাকতেছে ওইগুলা নিয়ে যেটা ওই সূত্র আমরা নিব, ঠিক আছে? বের করতে হবে রোধের মান। তাহলে এখান থেকে আর এর মানটা আমরা কি লিখবো? আর এটা সমান সমান ভি স্কয়ার ডিভাইড বাই পি। তাহলে ভি স্কয়ার এর মান কত? ভি স্কয়ার মান 200 ভোল্ট, 200 তার উপরে স্কয়ার, এবারে পি এর মান তোমার কত দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে 40। তো এখান থেকে ক্যালকুলেশন করলেই তুমি কিন্তু মানটা পেয়ে যাবে প্রায় 1000 ওয়াট এর মতো, ঠিক আছে? তো এইভাবে আমাদের মূলত এই প্রশ্নগুলো সলভ করতে হয়, ঠিক আছে? পরবর্তীতে আসো, তোমাকে বলতেছে আমাদের 19-20 সেশন 18 প্রশ্ন এবং এটা 17-18 তেও আসছে এবং প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শান্টের প্রশ্ন। তো বলছে দেখো 1100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার, তো এটার মানে আমরা আর ধরলাম বা এটা জি ধরলাম, ঠিক আছে? গ্যালভানোমিটার রোধ জি। তো 100 ওহম একটি গ্যালভানোমিটার 10 মিলি এম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কতটুকু নিরাপদে গ্রহণ করতে পারে? 10 মিলি এম্পিয়ার। এবার আমরা হচ্ছে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত ওহম রোধের একটি শান্ট দরকার। এটা মাপতে পারতো কত? 10 মিলি এম্পিয়ার। আমি এর পরিবাহিতা বাড়াতে চাচ্ছি, তাহলে আমার জন্য কি করতে হবে? শান্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে পরিমাণ ক্ষমতা যদি বাড়াতে চাই সেক্ষেত্রে কি ব্যবহার করবো? শান্ট ব্যবহার করবো। কতটুকু শান্ট লাগবে? এটার সূত্র আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে শান্টের যে সূত্র মাথায় রাখবা, এস এটা সমান হচ্ছে জি। জিটা হচ্ছে গ্যালভানোমিটারে কতটুকু রোধ তুমি আছে, ঠিক আছে? জি ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। এখন প্রশ্ন, ভাইয়া এনটা কি? তো এনটাই হচ্ছে আমাদের এখানে বলতো আগে, আগে এখানে হচ্ছে আগে পড়া, সেটা মাথায় রাখবা। তো এন এর মান হচ্ছে আগে, আগে প্রবাহ, এটা পরে প্রবাহ হবে, ঠিক আছে? পরে প্রবাহ এবং আগে। আমরা কতটুকু মাপতে চাই বলতো? যতটুকু মাপতে চাই, যতটুকু মাপতে হবে ডিভাইড বাই যা মাপা যায়। তাহলে কতটুকু মাপতে হবে বলতো? 10 এম্পিয়ার, তাহলে উপরে থাকলো 10। আর নিচে কি কতটুকু মাপতে পারে সে? 10 মিলি এম্পিয়ার। মিলির জন্য কি পাবো? 10 টু দি পাওয়ার -3 এম্পিয়ার, ঠিক আছে? তো এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাচ্ছ কত? তোমার দেখো 10 উপরে চলে যায় এবং 100 প্রায় উপরে চলে যায়, তাহলে এখানে আমাদের 1000 এর মানটা পাচ্ছে, 1000, ঠিক আছে? এখানে 1000 এন এর মানটা পেলাম। তাহলে এখানে ভ্যালুগুলো বসায় দাও। শান্টের মান জি এর মান কত দেওয়া আছে? তোমাকে 100 ওহম তোমাকে দেওয়া আছে। এন এর মান তুমি পাইছো কত? 1000 মাইনাস 1। তাহলে তুমি এখানে 1000 100 ডিভাইড বাই 999, তো এটা ভাগ করলে তোমার হচ্ছে 0.1001 এরকম একটা। তাহলে আমাদের শান্টের মান কত হবে? 0.01। এবং শান্টের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। তো দেখবা এসি হলো কত? জি ডিভাইড বাই এন মাইনাস 1। জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, কতটুকু দেওয়া আছে? এন মাইনাস 1। এনটা হচ্ছে যতটুকু মাপতে হবে এবং বলবে কি যা মাপা যায়। তারপর এর মানটা এখানে বসিয়ে দিলে তুমি মানটা পেয়ে যাবে। এবার আসো কোনটি জুলের তাপীয় ক্রিয়ার সূত্র নয়। তো জুলের যে তাপীয় ক্রিয়ার সূত্র সেটা আমরা জানি আছে এইচ ইকুয়াল হচ্ছে আই স্কয়ার আর টি, ঠিক আছে? অথবা এইচ ইকুয়াল ভি স্কয়ার বাই আর টি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বেশ কিছু জিনিসপাতি পাবো। দেখো বেশ কিছু জিনিসপাতি পাবো বলতে এখানে আমি লিখতে পারি, দেখো এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার এবং এইচ প্রপোর্শনাল টু আর, এইগুলো আমরা জানছি এখান থেকে। তাহলে সূত্র এটাও সঠিক, এটাও সঠিক, এটা সঠিক। বাট দেখো এইচ প্রপোর্শনাল টু কে ইনটু আই স্কয়ার আর টি, এটা কিন্তু আমাদের সূত্র না, এটা আমাদের জুলের তাপীয় ক্রিয়ার সূত্র না। আমাদের সূত্র কি হবে? এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার, এইচ প্রপোর্শনাল টু আর, এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, ঠিক আছে? এভাবে আমাদের মাথায় রাখতে হবে। এবার আসো নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করা হয়? তো তড়িৎ বিশ্লেষণের একটা প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ এটা মূলত তড়িৎ, আমাদের যে আমাদের যে রসায়নের যে তড়িৎ রসায়ন এখান থেকে আমরা পড়ছিলাম যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কি করা যায় বলতো? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা ব্লক মডেল তৈরি করতে পারবো, মূল্যবান ধাতুর উপর প্রলেপ দেওয়া হয়, তারপর হচ্ছে ধাতু নিষ্কাশন করা হয়, কিন্তু ধাতুর যে তড়িৎ প্রবাহ এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বের করা যায় না। কতটুকু তড়িৎ প্রবাহ হইলো এটা নির্ণয় করা যায় না। আমরা কি আগে থেকে তড়িৎ প্রবাহ দিয়ে তারপর তড়িৎ বিশ্লেষণ করা হয়, এটা দিয়ে তো তড়িৎ প্রবাহ নির্ণয় করা যায় না।
এখানে কি করবো, ব্লক ও মডেল তৈরি করা যায়, মূল্যবান ধাতুর উপর প্রলেপ দেওয়া যায়, ধাতু নিষ্কাশন। এবার দেখো 24 নম্বর, কোন বিদ্যুৎ কোষে রাসায়নিক ক্রিয়ার ফলে তার দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য উৎপন্ন হয় তাকে কি বলা হয়? তো দুই প্রান্তে যে বিভব পার্থক্য উৎপন্ন হচ্ছে এটা মূলত আমাদের কি বিভব বিভাজক। দেখো একটি 220 ভোল্ট হিটারকে তুমি যদি 110-এ কনভার্ট করো তাহলে এর দ্বারা উৎপন্ন তাপের কতটুকু চেঞ্জ হবে? ঠিক আছে, তাহলে প্রথমে ছিল V1 220 ভোল্ট, এরপর V2 হলো কত 110 ভোল্ট। এর দ্বারা উৎপন্ন তাপ কতটুকু চেঞ্জ হবে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো তাপের সাথে আমাদের বিভবের যে সম্পর্ক এটা তোমার লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা জানি, দেখো এইচ সমানুপাতিক হচ্ছে ভি। এখানে তোমার তাপের সূত্রটাকে বোঝাই দিই। দেখো তাপ, তাপ তুমি হচ্ছে এইচ ধরতে পারো। এইচ সমান সমান আমরা কি পাবো বলতো, পিটি, ক্ষমতার সাথে টি গুণ করলে। তাহলে পি এটা সমান আমরা কি জানি, পি সমান জানি হচ্ছে ভিআই, ভিআইটি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এইচ প্রপোর্শনাল টু আমরা ভি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো লিখতে পারি কি বলতো, ভি1। এখানে আমাদের যেহেতু অলরেডি আমাদের কি বের করতে বলছে, কতটুকু তাপ উৎপন্ন হবে, আগের তুলনায় কত গুণ তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, উৎপন্ন তাপ কি হবে, অর্ধেক হবে না দ্বিগুণ হবে, চতুর্থাংশ হবে। তাহলে আমাদের যে H2 ভাগ হচ্ছে H1, এর সমান আমরা কি লিখতে পারি, V2 ডিভাইড বাই হচ্ছে V1। ঠিক আছে, V2 ডিভাইড বাই V1। তাহলে এখানে ভ্যালুগুলো বসে দাও। V2 এর মান কত তোমাকে দেওয়া আছে 110 ডিভাইড বাই V1 এর মান হচ্ছে 220। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত, হাফ থাকে না, মানে H2 বাই হচ্ছে H1 সমান কত হচ্ছে হাফ। তো তোমার H2 কত হচ্ছে, আগের তুলনায় কত হচ্ছে, আগের তুলনায় আগের তুলনায় কত হচ্ছে, আগের তুলনায় অর্ধেক হয়ে যাবে। তো যখন একটা হিটারের বিভব 220 থেকে 110-এ কনভার্ট করা হবে তখন এর তাপ কত হয়ে যাবে, এর অর্ধেক হয়ে যাবে। কেন, কারণ প্রপোর্শনাল। তুমি এখান থেকে দেখতে পারো 220 থেকে 120 মানে কি অর্ধেক হয়ে গেছে, তাহলে তাপটাও কি হবে, অর্ধেক হয়ে যাবে। তো যারা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার আছে এরা কিন্তু এরকম ম্যাথ করবে না, এরা দেখেই বলে দিতে পারবে। ঠিক আছে, যে কারণ কি সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে, সমানুপাতিক হারে হ্রাস পাচ্ছে। এবার দেখো পোটেনশিওমিটার যে নীতির উপর কাজ করে, পোটেনশিওমিটার মূলত হুইটস্টোন ব্রিজ নীতির উপর কাজ করে এবং এটার কি কি নির্ণয় করা যায়, এটা নির্ণয় করা যায় তোমার হচ্ছে বিভব পতন। ঠিক আছে, তুমি বিভব পতন নির্ণয় করতে পারবা, তারপর তুমি এখানে রোধ বের করতে পারবা, রোধ হিসাব করতে পারবা, তারপর 3 নম্বরে তুমি এখানে বিভব বের। ঠিক আছে, তো এই কাজগুলা সে করে, এই কাজগুলা। এবং কোন নীতির উপর কাজ করে, পোটেনশিও হুইটস্টোন ব্রিজ, যে পি বাই কিউ ইকুয়াল হচ্ছে আর বাই এস। পরবর্তীতে আসলে দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য তোমাকে দেওয়া আছে 322 কিলো ভোল্ট। এদের এক বিন্দু থেকে অপর বিন্দুতে 9 মাইক্রো কুলম্ব চার্জ স্থানান্তর করলে কৃত কাজের পরিমাপ কত হবে? ঠিক আছে, তো তোমাকে চার্জের মান দেওয়া আছে এবং বিভব পার্থক্যের মান দেওয়া আছে, কাজের মান বের করতে বলে। কাজ, এই যে কাজ ডাব্লিউ, এটা সমান আমরা কি জানি, পিটি। ঠিক আছে, পি এর মান কত ছিল, ভিআইটি। দেখো এই যে আই মানে কি জানো, আই মানে হচ্ছে কিউ বাই টি, চার্জের একক পরিবাহ। ঠিক আছে, তাহলে কিউ সমান সমান তুমি কি আইটি লিখতে পারো, যেখানে আইটি আছে সেখানে আমরা কি লিখতে পারি, কিউ লিখতে পারি, তার মানে কিউ ইন্টু ভি। এটাই মূলত আমাদের মাল জিনিসপাতি দেওয়া আছে। ঠিক আছে, মান দেওয়া আছে, আমাকে বের করবো কৃত কাজের পরিমাণ, ডাব্লিউর মানটা বের করবো। তাহলে কিউ এর মান তোমাকে দেওয়া আছে কতটুকু চার্জ, 9 মাইক্রো কুলম্ব, মাইক্রো মানে কি 10⁻⁻6। ঠিক আছে, ভি কত দেওয়া আছে, ভি দেওয়া আছে 300 গুণ হচ্ছে 322 কিলো ভোল্ট, মানে কি 10⁻³ এটা হিসাব করলে তুমি কিন্তু মানটা পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা যদি দেখো 3×27, তাহলে 2.8 সামথিং আসবে, 2.8 কাছাকাছি মান কোনটা, এটা না, তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো সিমেন্স কিসের একক, তো সিমেন্স মূলত আমাদের আপেক্ষিক রোধের একক এবং এটা কিসের উপর নির্ভর করে, এটা শুধুমাত্র তোমার হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাপমাত্রা এবং পদার্থের, পদার্থের যে অণু, পদার্থের যে পরিমাণ এটার উপর ডিপেন্ড করে। পদার্থ যখন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আপেক্ষিক রোধ চেঞ্জ হবে। যেমন আমি যদি বলি লোহা, লোহা, তামা, এগুলার কি বলতো, এগুলার আপেক্ষিক রোধটা থাকে। ওকে, বা রোধের যে তুলনা এটা আমাদের মাথায় রাখতে হবে, রোধের যে সম্পর্ক আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a, বা আর প্রপোর্শনাল টু 1/r, এই সূত্রগুলো আমাদের লাগবে। এবার দেখো 6 অ্যাম্পিয়ার, এবং এখানে তোমাকে অনেক সময় বলবে যে আপেক্ষিক রোধ কতটুকু চেঞ্জ হবে। তোমাকে বললো দৈর্ঘ্যটাকে আমি আমি হচ্ছে দ্বিগুণ করলাম, ঠিক আছে, আবার ব্যাসার্ধকে আমি হচ্ছে 4 গুণ করলাম, তাহলে আপেক্ষিক রোধ কত হবে, তাহলে রো যেটা হবে, রো কি হবে বলতো, আনচেঞ্জ, রো পরিবর্তন হবে না, রো কি হবে না, পরিবর্তন হবে না। ঠিক আছে, পরিবর্তন হয় না। তোমাকে বললো যে তামার তারের রোধ আমি
দৈর্ঘ্য এত গুণ করলাম, তামার তারের ব্যাসার্ধ এত গুণ করলাম, তখন আপেক্ষিক রোধ কত? তারটা যেহেতু তামারই আছে তাহলে আপেক্ষিক রোধটা চেঞ্জ হবে না। যদি তুমি এখানে লোহা বলতা তাহলে এখানে আপেক্ষিক রোধ চেঞ্জ হইতো। তামা, লোহা যে কোনো কিছু যখন ধাতু বা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমাদেরকে আপেক্ষিক রোধটা চেঞ্জ, আর তাপমাত্রা যদি পরিবর্তন করো সেক্ষেত্রে আপেক্ষিক রোধটা চেঞ্জ হতে পারে। এবার তোমাকে বলছে দেখো 6 অ্যাম্পিয়ার এবং 220 ভোল্ট নির্দেশিত কোনো বাড়ির মিটারে কতটি 60 ওয়াটের বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে। তাহলে এখানে প্রত্যেকটা বাতির ক্ষমতা কত? প্রত্যেকটা বাতির ক্ষমতা হচ্ছে 60 ওয়াট এবং এখান থেকে আমরা কি বের করতে হবে? এখান থেকে ক্ষমতা, মিটারের ক্ষমতা বের করতে হবে। ঠিক আছে? মিটার, তাহলে এটার সূত্র খুবই সহজ। n সমান সমান কি? মিটারের ক্ষমতা, মিটারের ক্ষমতা ভাগ হচ্ছে বাল্বের ক্ষমতা, বাল্বের ক্ষমতা। তাহলে মিটারের ক্ষমতা আমরা কিভাবে বের করব? VI, বাল্বের ক্ষমতা দেওয়া আছে তো 60, তাহলে ভি কত? ভি হচ্ছে 6 গুণন 220 ভোল্ট ডিভাইড বাই এখানে আছে 60, তাহলে এটাতে ভাগ করলে কত? 10 থেকে এটাতে ভাগ করলে কত থেকে? 22। তাহলে এর মানটা কত হবে? এর মান হচ্ছে 22 টি। কত হবে? 22 টি। কয়টা বাল্ব সহজে লাগানো যাবে? 22 টি বাল্ব সহজে চালানো যাবে। তো এরপরে আমরা দেখব প্রশ্নটা। দেখো তোমাকে বিদ্যুৎ প্রবাহ মানটা বের করতে হবে। তো এখান থেকে জাস্ট একটা কনসেপ্ট তোমাকে মাথায় রাখতে হবে। দেখো কারেন্ট প্রবাহ ভাগ হয়ে যায় কখন? যখন সমান্তরালে থাকে, তার মানে কারেন্ট যাচ্ছে যেতে যেতে এখানে ভাগ হয়েছে, I1 গেছে I2 গেছে, এরপর আবার যখন মিলিত হয়েছে না, এই I3 মানটা তোমার এই যে I1 প্লাস I2, I1 প্লাস I2, অর্থাৎ যখন মিলিত হচ্ছে তখন কি আবার কারেন্টের মানটা সেম, অর্থাৎ টোটাল বর্তনীর যে কারেন্ট I, এই কারেন্টটাই মূলত I3। দেখো যেভাবে গিয়ে I পরিমাণ কারেন্ট গিয়ে আবার এটা এখানে ফিরে আসছে। তো এদিকে কোথাও কি ভাগ হয়েছে? ভাগ হয় নাই, তাহলে ভাগ হয়েছে জাস্ট এখানেই। বাট I3 মানটা কি? I3 মান হচ্ছে টোটাল কারেন্টের সমান, টোটাল কারেন্টের সমানটাই হচ্ছে I3 মানটা। তার মানে আমাদের যে বর্তনী দেওয়া আছে এই বর্তনীর যে টোটাল যে প্রবাহ এটা যদি আমরা বের করতে পারি, ঠিক আছে, এটা যদি আমরা বের করতে পারি, এটা যদি বের করতে পারি তাহলে আমাদের I3 মানটা পেয়ে যাব, I3 মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো আমরা আগে কি করতে হবে? I এর মানটা কিভাবে বের করতে হয়? I এর মানটা আমরা V ডিভাইড বাই R, কিন্তু এখানে একটা অভ্যন্তরীণ রোধও দেওয়া আছে কত? 0.1 ওহম। তাহলে এখানে R প্লাস আরটা কি? আরটা হচ্ছে তুল্য রোধ, আর হচ্ছে আমাদের তুল্য রোধ, আর হচ্ছে তুল্য রোধ, এবং ছোটদের আর হচ্ছে কি বলতো? অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের তুল্য রোধটা আগে বের করতে হবে। তো তুল্য রোধ বের করার সময় কি দেব বলতো? দেখো এখানে R1 এবং R2 কিস আছে? সমান্তরালে আছে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাবো, দেখো আর এই আর এর মানটা কত হচ্ছে বলতো? এই যে R1, হ্যাঁ, R1 এবং R2 এই দুইটা কিস আছে? সমান্তরালে আছে। ঠিক আছে? এবার এই দুইটার সাথে দেখো এখানে R3 এবং R4 এই দুইটা কি আছে? শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি R3 প্লাস হচ্ছে R4। ওকে? তাহলে প্রথমে দুইটা কি থাকবে? সমান্তরাল, তারপরে বাকি দুইটা শ্রেণীতে, এবং টোটালটা কি হবে? একসাথে যোগ হবে। তাহলে এখান থেকে আমরা উপরে কি হবে বলতো? নরমালি সমান্তরাল ক্ষেত্রে কি হবে? উপরে হবে গুণফল, উপরে হবে হচ্ছে গুণফল, নিচে হবে যোগফল, R1 প্লাস হচ্ছে R2। আর এখানে সিম্পলি দুইটা যোগ করে দিব। R3 মান তোমার দেওয়া আছে 2 এবং R4 এর মান কত দেওয়া আছে? 8। তাহলে এখান থেকে দেখো উপরে মানগুলো বের করে ফেলি। R3 উপরে গুণফল, তাহলে 4 বরং কত? 48 ডিভাইড বাই কত বলতো? 16। এটাতে ভাগ করলে কত? 3 থাকে না? তাহলে 3 যোগ হচ্ছে 10, 3 যোগ হচ্ছে 10, তার মানে এখানে কত পেলাম? 13। ঠিক আছে? আর এর মানটা তুমি 13 পাইলা। তাহলে এখান থেকে জাস্ট কারেন্টের মানটা বের করো। তাহলে I3 মানটা কি হবে? টোটাল যে কারেন্ট সেটার মান। I সমান সমান কি? V, V এর মান দেখো 4 ভোল্ট, 4 ডিভাইড বাই তুমি এখানে পেলে কত? 13 যোগ হচ্ছে 1, তার মানে কত? 14। 4 ভাগ হচ্ছে 14। এটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু আলটিমেটলি আমাদের যে মানটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো তোমার অ্যান্সার চলে আসে 0.29, 0.29 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এর মান। আশা করি বুঝতে পারছো। চিত্র দেখে তোমাকে বুঝতে হবে আমাদের এখানে কন্ডিশনটা কি হচ্ছে। যদি কারেন্ট ভাগ হয়ে যেত সেক্ষেত্রে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতাম, বাট এখানে কারেন্ট তো ভাগ হয় নাই। কারেন্ট জাস্ট এই যে I3 মানে কি? টোটাল কারেন্ট, দেখো এখানে এসে কোনো ভাগ হয় নাই। টোটাল কারেন্টের মানটা মূলত I3 মান। এরপর দেখো কক্ষ তাপমাত্রায় নিচের কোনটার আপেক্ষিক রোধ বেশি? তো এখানে নাইক্রোম ধাতু যেটা তার আপেক্ষিক রোধটা বেশি হবে। ঠিক আছে? এবং এর মধ্যে দিয়ে কারেন্ট পরিচালনা করার জন্য অনেক বেশি, এর রোধটা অনেক বেশি হয়। ঠিক আছে? রোধটা অনেক বেশি, যার ফলে কি কারেন্ট প্রবাহ করতে অনেক তাপ উৎপন্ন হবে। এখানে কি হয়? অনেক তাপ উৎপন্ন হবে নাইক্রোম। এবার দেখো প্রবাহ এবং পরিবাহকের রোধ অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ প্রবাহকালের সাথে কি হয় বলতো?
প্রবাহ এবং প্রবাহকের রোধ যদি অপরিবর্তিত থাকে মানে আনচেঞ্জ থাকে, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ কি হয় আমরা জানি H প্রপোর্শনাল টু I স্কয়ার। ঠিক আছে, তার মানে কি বর্গের সমানুপাতিক। এটা কি বলতো, এটা হচ্ছে তাপীয় জুলের সূত্র, তাপীয় জুলের সূত্র, এটা একটা সূত্র। তারপর H প্রপোর্শনাল টু R, এটা একটা সূত্র। তো দেখো 90 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 10 ওহম রোধ, 10 ওহম রোধের একটি শান্ট, এটা হবে তোমার মূলত শান্ট ব্যবহার করলে মূল প্রবাহের শতকরা কত শতাংশ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাবে। তো ধরলাম আমি মনে করো x% প্রবাহিত হইল, তাহলে যদি x% প্রবাহিত হয়, এখানে একটা সূত্র আছে, যদি x%, এই যে পার্সেন্টেজ তোমাকে দেওয়া থাকবে, যদি পার্সেন্টেজ দেওয়া থাকে x% প্রবাহিত হলে, প্রবাহিত হলে এখানকার যে সূত্র শান্ট নির্ণয় সূত্র থাকে কি gx ডিভাইড বাই x-1, এরকম একটা সূত্র তোমাকে থাকে। ঠিক আছে, যদি পার্সেন্টেজ দেওয়া থাকে এত পার্সেন্ট কারেন্ট গেল, তোমার 100 - x হবে অ্যাকচুয়ালি। যদি বলে যে গ্যালভানোমিটার মধ্যে x পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হয় মূল প্রবাহের, তাহলে তোমার শান্টের মান কত হবে gx ডিভাইড বাই 100 - x। তো এখান থেকে তোমাদের কত পার্সেন্ট বের করতে বলছে, ওই পার্সেন্টেজটা বের করতে বলছে, x এর মানটা বের করবে এখানে। তো আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই, s এর মান তোমাকে দেওয়া আছে কত 90 ওহম, 10 ওহম রোধের একটি শান্ট, তাহলে এখানে 10, আর হচ্ছে জি এর মানটা তোমাকে দেওয়া আছে 90, 90 ডিভাইড বাই x। তো দেখো 100 - x, তাহলে এটা ক্যালকুলেশন করে মানটা বের করে ফেলো। 10 যদি এ পাশে তাহলে কি হবে বলতো, 100x না, বল কত 1000। অতএব x সমান কত হবে 1000 ডিভাইড বাই হচ্ছে তোমার 100, তার মানে কত বলতো 10 না, তাহলে x এর মান হচ্ছে 10%। ঠিক আছে, তো যদি তোমাকে x% তড়িৎ প্রবাহ বা মূল প্রবাহের x% যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়, তাহলে শান্ট নির্ণয়ের সূত্র কি হবে s = gx বাই 100x। এখানে আমাদের ওই x%টাই বের করতে বলছে, তো এখান থেকে আমরা x এর মানটা জাস্ট বের করছি। পরবর্তী প্রশ্ন দেখো, যে যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য ও তড়িৎ চালক শক্তি নির্ণয় করা যায়, এটা মূলত কি, এটা হচ্ছে আমাদের পটেনশিও, তড়িৎ চালক শক্তি বা বিভব শক্তি। ঠিক আছে, বিভব পার্থক্য। এর মধ্যে কি হবে বলতো, পটেনশিওমিটার, পটেনশিওমিটার। এবং এটা কি করে, হুইটস্টোন ব্রিজ নীতির সাহায্যে কাজ করে, হুইটস্টোন ব্রিজ নীতি, ব্রিজ নীতি। এরপর আমাদের নেক্সট প্রশ্ন, তোমাকে বলছে অসমভাবে উত্তপ্ত কোনো পরিবাহকে তড়িৎ প্রবাহ চালনা করলে পরিবাহকের কোথাও তাপের উদ্ভব হয় এবং কোথাও তাপের শোষণ হয়, একে কি বলা হয়, এটা মূলত আমাদের থমসন ক্রিয়া। এই থমসন ক্রিয়া প্রক্রিয়াটা এবার তোমার জন্য এটা ইম্পর্টেন্ট না, বাট এটা মুখস্থ রাখতে পারো। এরপর আমরা দেখবো ভৌত আলো বিজ্ঞান। তো ভৌত আলো বিজ্ঞান থেকে তোমাদের সব প্রশ্নই মোটামুটি থিওরি বেস প্রশ্ন আসে, সব প্রশ্নই মোটামুটি থিওরি বেস প্রশ্ন। এরপর দেখো এক্স রে একটি তরঙ্গ, এক্স রে একটি তড়িৎ চৌম্বক তরঙ্গ, হ্যাঁ। তো এর তরঙ্গ দৈর্ঘ্য কত, এর তরঙ্গ দৈর্ঘ্য আমাদের প্রায় 10⁻12, কত এর বেশি হবে, এর সংখ্যাটা তোমার হচ্ছে 10⁻8 থেকে 10⁻, মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকে। এরপরে দেখো 1 পারসেক সমান কত আলোক বর্ষের সমান, 1 পারসেক এটা যে কত আলোক বর্ষের সমান কত বলতো 3.26 আলোক বর্ষ। ঠিক আছে, 1 লাইট ইয়ার। দুইটা তরঙ্গের মধ্যে ব্যতিচার কখন ঘটবে, তো ব্যতিচার হওয়ার যে গঠন সেটা হচ্ছে একই তরঙ্গ দৈর্ঘ্য ও দশা বিদ্যমান থাকতে হবে। ঠিক আছে, যদি একই তরঙ্গ দৈর্ঘ্য দশা বিদ্যমান থাকে তাহলে কি হবে, সুসংগত উৎস থাকতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকতে হবে, দশাঙ্গ বিদ্যমান থাকতে হবে। অ্যান্সারটা কি হবে, একই তরঙ্গ দৈর্ঘ্য দশা বিদ্যমান। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন তরঙ্গকে সমবর্তন করা যায় না, করা যায় না কাকে বলতো, করা যায় না হচ্ছে আমাদের অনুপ্রস্থ যে তরঙ্গ আছে, অনুদৈর্ঘ্য যে তরঙ্গ আছে, এই অনুদৈর্ঘ্য তরঙ্গকে করা যায় না। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ, কারণ শব্দ তরঙ্গ বায়ুতে যে শব্দ তরঙ্গ সেটা মূলত কি হবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ, যাকে সমবর্তন করা যায় না। এবং আলোক তরঙ্গকে, আলোকে বা বাকিগুলাকে আমরা কি করতে পারি, সমবর্তনে পোলারাইজ করা যায়। দেখো আলো যখন বায়ু থেকে কাছে প্রবেশ করে তখন আলোর তরঙ্গের কি পরিবর্তন হচ্ছে, যখন বায়ু থেকে কাছে প্রবেশ করতেছে তাহলে চেঞ্জ, মাধ্যমের পরিবর্তন হচ্ছে না, তাহলে কি হচ্ছে মাধ্যমের পরিবর্তন। যখনই মাধ্যমের পরিবর্তন হয় তখন এখানে চেঞ্জ হবে কি বলতো, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে। বাট আমাদের ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, কম্পাঙ্ক ফিক্সড। ঠিক আছে, কম্পাঙ্ক কি থাকে, কম্পাঙ্কটা ফিক্সড, কম্পাঙ্ক ফিক্সড।
পরবর্তী প্রশ্ন দেখো, দুইটা তরঙ্গের মধ্যে ব্যতিচার ঘটে যখন এদের একই তরঙ্গ দৈর্ঘ্য দশা বিদ্যমান। একই প্রশ্ন দুইবার করতে। আচ্ছা, পরবর্তী দেখো, একটি কণার একটি পূর্ণ কম্পনে দশা পার্থক্য কত? একটি পূর্ণ যখন কম্পন তৈরি হয়, পূর্ণ কম্পন যখন তৈরি হয়, তো এদের মধ্যে যে দশা পার্থক্য, এই দশা পার্থক্য কত থাকে জানো? পাই। তো আমি যদি একটা হিসাব করি, সূত্র তো আছে এখানে না, ডেল আমাদের যে পথ পার্থক্য সমান সমান কি 2 পাই বাই ল্যামডা ইনটু হচ্ছে দশা পার্থক্য। তো পূর্ণ কম্পনের ক্ষেত্রে আমাদের একটা বের করে ফেলবো। এখান থেকে আমাদের পূর্ণ কম্পনের জন্য কি দশা পার্থক্য পথ পার্থক্য সমান কি হয়ে যায়? বলা যায় তোমার এখানে মানটা চলে আসে কত? 0। পার্থক্য সমান কত? 0। এটা ক্যালকুলেশন করে তোমার ডেল এক্স এর মানটা কত? 0। তো দশা পার্থক্য কত হয়ে যায়? 0 হয়ে যায়। ঠিক আছে? এখানে আমি পাই নিছি, এখানে 0 হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 0। তাহলে একটি কণার যদি পূর্ণ কম্পন হয় তাহলে দশা পার্থক্য কত হয়ে যায়? দশা পার্থক্য তোমার হয়ে যাবে 0। এবার দেখো নিচের কোনটি আলোর ব্যতিচারের দরকার নেই? তো আলোর ব্যতিচার করার জন্য আমাদের কি লাগে বলো তো? একটা দরকার হবে না কোনটা? দরকার হবে না হচ্ছে স্পন্দন সংখ্যা পার্থক্য। আমাদের একাধিক তরঙ্গমুখ তৈরি হয়, আমরা জানি সুসংগত আলো থাকে, পথ পার্থক্য, এই তিনটাকে আমাদের লাগে। বাট বাকি যে স্পন্দন সংখ্যা, এটা আমাদের এখানে কিন্তু লাগবে না। স্পন্দন সংখ্যার পার্থক্য আমাদের এখানে দরকার নেই। এরপরে দেখো আমাদের রাডারে কোনটা ব্যবহার করা হয়? তো তোমরা যারা রাডার দেখছো, তো রাডারে মূলত এখানে মাইক্রোওয়েভ, যেহেতু অনেক দূর দূরান্ত পর্যন্ত আমাদের তরঙ্গটা লাগে, এজন্য আমাদের কি করা হয়? মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়। দেখো মাইক্রোওয়েভে ব্যবহৃত তরঙ্গের দৈর্ঘ্য কত? যেহেতু এখানে মাইক্রোওয়েভ তৈরি তরঙ্গ ব্যবহার করা হয়, তো এখানে মাইক্রোওয়েভের আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা জানতে হবে, সেটা কত? 10⁻⁻1 থেকে 10⁻³ মিটার। ঠিক আছে? এরপরে আমাদের দেখো নিচের কোন আলো সমবর্ত পোলারিত হয় না? তো আমরা জানি যে শব্দ তরঙ্গ যেটা আছে সেটা কি হবে না? পোলারাইত হবে না। এরপর দেখো নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ দৃশ্যমান? তো দৃশ্যমান আলো, আমরা জানি কত? 780 পর্যন্ত। তাহলে এখানে 780 এর মধ্যে কি আছে বলতো? 500 ন্যানোমিটার আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? 380 থেকে 780। এবার দেখো কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? তো আমরা জানি কি বেনি, আসক্ত, কলা। তো কলা, লাল যেটা আছে আমাদের, লাল যেটা, এটার কি বলতো? সর্বাধিক। এবং আলোর মানটা কি? সর্বাধিক। তাহলে এখানে কি কম্পাঙ্কটা কি হবে? সবচেয়ে কম্পাঙ্ক হবে কম। দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য কত? ধ্বংসাত্মক যদি হয় তাহলে এটা কি বলতো? অযুগ্ম গুণিতক না? তাহলে ধ্বংসাত্মক এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ধ্বংসাত্মকের জন্য আমরা কি জানি? 2n+1 λ/2। এবং গঠনমূলক, ঠিক আছে? গঠনমূলকের জন্য আমরা কি জানি? 2n × λ/2, বা এখানে তুমি বলতে পারো। দেখো অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্যগুলো একটু ভালো করে মাথায় রাখবা, যেহেতু এখান থেকে প্রশ্ন আসতেছে। তো তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমাদের অ্যান্সারটা কি হবে বলতো? 4 × 10⁻⁷ থেকে 1 × 10⁻8 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য থেকে দেখো বেশ কয়েকটা প্রশ্ন আসছে আমাদের ইউনিভার্সিটিতে। অবশ্যই আমাদের এই চ্যাপ্টারটা ভালো করে মাথায় রাখতে হবে। এবার নিচের কোন তরঙ্গের পোলারায়ন সমন্বয়? এটা হচ্ছে তোমার হচ্ছে তো একই প্রশ্ন তুই একবার তুলে দিছে। যাই হোক, এরপরে দেখো তোমাদের বলছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো এখানে আমরা চলে আসছি। তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে আমরা দেখব আমাদের প্রশ্ন। তোমাকে বলছে দেখো একটি ইলেকট্রন 0.99 সি, মানে কি এখানে আলোর বেগ, দ্রুততে চললে এর চলমান ভর কত হবে? তো চলমান যে ভর এম, এটা সমান আমরা কি জানি? এম নট, তাই না? এম নট ডিভাইড বাই 1 - v²/c²। এখানে ভি এর মান তোমাকে অলরেডি দেওয়া আছে 0.99 সি। তো তোমার এখানে v²/c² এই মানটা কত হয় বলো তো? v²/c² কাটা, নিচে c² উপরে c² কাটা, তার মানে 0.99, এটার উপর স্কয়ার বসাইলে হয়ে গেল। তো তোমার অ্যান্সারটা কত আসে? এম নট কত? ইলেকট্রনের ভর 9 × 10⁻³ ঠিক আছে? এরপর আমরা বসাবো হচ্ছে √1 - 0.99 এরকম। এখানে ক্যালকুলেটর চাপবা সুন্দর মতো। তো ক্যালকুলেটর চাপলেই তোমরা কিন্তু মানটা এখানে পেয়ে যাবা, ইজিলি মানটা পেয়ে যাবা। ওকে? তো এরপরে আমরা যে প্রশ্নটা পাবো সেটা হচ্ছে ফটো ইলেকট্রন নির্গত হবে না কোন ধাতু থেকে? তো ফটো ইলেকট্রন যে নির্গত হয় না সেটা মূলত আমাদের সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম, এই জাতীয় পদার্থ থেকে আমাদের ফটো ইলেকট্রন নির্গত হয়। ঠিক আছে? নির্গত হয় কোথা থেকে বলতো? নির্গত হয় হচ্ছে মূলত ক্ষারধর্মী যে পদার্থগুলো আছে, সোডিয়াম,
হ্যাঁ, পটাশিয়াম, এরপরে আমাদের যে সিজিয়াম, লিথিয়াম আছে, সিজিয়াম, লিথিয়াম, তারপর রুবিডিয়াম, আমাদের ক্ষার জাতীয় যে ধাতুগুলো আছে এগুলা থেকে মূলত তোমার ফটোইলেকট্রন নির্গত হয়। তাহলে এগুলা বাদে যা আছে সেগুলো থেকে নির্গত হবে না। তাহলে আমাদের এ নাম্বার যেটা এ নাম্বার এটা কি ধাতু? এই ধাতু থেকে ক্ষার ধাতু এখান থেকে নির্গত হবে না। বাকিগুলা থেকে হবে। ঠিক আছে? 19-20 আসছে, তার মানে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। খুলনা ভার্সন এ অথবা বি তে চলে আসতে পারে থিওরি বেস প্রশ্ন। এবার তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে বাহক কণা কত? এই যে বাহক কণাগুলো গুরুত্বপূর্ণ। তড়িৎ চৌম্বক বল, তো তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে বাহক কণা কত আমরা জানি? বাহক কণা কি? ফোটন কণা। ঠিক আছে না? ফোটন কণা, ফোটন কণা। তাহলে ফোটন কণা হচ্ছে তড়িৎ চৌম্বক। গ্র্যাভিটন কি বলতো? গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষ। গ্র্যাভিটনটা কি থাকে? মহাকর্ষ বল। বোসন কণা থাকে কি? তড়িৎ চৌম্বকীয় বল। তড়িৎ চৌম্বক না, সরি, এখানে হচ্ছে তোমার হচ্ছে তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে ফোটন, এবং এই ক্ষেত্রে আমাদের দুর্বল নিউক্লিয় বল আছে। নিউক্লিয় বলের জন্য আমরা এখানে পাবো বোসন। সবল নিউক্লিয় বল। ঠিক আছে? সবল নিউক্লিয় বল যেটা থাকে, সবল নিউক্লিয় বল। ঠিক আছে? এদের মাথায় এগুলা রাখতে হবে। এবার দেখো c/√2 বেগের একটি প্রোটনের গতি শক্তি তোমাকে দেওয়া আছে। তাহলে ভরবেগটা কত? তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? গতি শক্তি দেওয়া আছে। তাহলে আমরা ভরবেগটা বের করতে হবে। তাহলে ভরবেগ যদি বের করতে চাই তো ভরবেগের সূত্র এখানে কি? E কে এটা সমান আমরা জানি কি p স্কয়ার ভাগ হচ্ছে 2m। তো তুমি এখানে m যেটা পাইছো, mটা কি বলতো? mটা কিন্তু গতিশীল অবস্থায় তোমাকে ভর লাগবে। আমরা কি এটা টোটাল হিসাব করব কিভাবে বলতো? টোটালটা হিসাব করছি গতিশীল। টোটালটা হিসাব করছি গতিশীল। তাহলে আমাদের এখানে গতিশীল ভরটাও লাগবে। ই কে তো দেওয়া আছে গতিশীল অবস্থায় 0.411 মিটার নট সি স্কয়ার। তাহলে ভরবেগটা তোমাকে বের করতে হবে। ভরবেগ কখন? গতিশীল অবস্থায় পাবো। তাহলে আমাদের গতিশীল অবস্থায় ভরটাকে বের করতে হবে। m = m0 ডিভাইড বাই √1 মাইনাস কত বেগে যাচ্ছে? c/√2 বেগে যাচ্ছে। তো c উপরে আছে, এটা কাটা যাবে। মানে আলটিমেটলি 1/√2 এটার পুরো স্কয়ার হবে। ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে হিসাব করলে যে মানটা পাবা সেটা তোমার হবে কি? গতিশীল অবস্থায় ভর, দেখো সেটা আসবে √2 √2, এই ভ্যালুটা চলে আসে। এবার তুমি এখানে মানটা বসাও। ই এর মান তোমাকে দেওয়া আছে কত বলতো? এর মান দেওয়া আছে 0.414 m নট স্কয়ার, এবং এই পাশে তুমি যে মানটা পাইছো তোমার হচ্ছে p/2m। ঠিক আছে? p এর মান তো বের করতে হবে। p * 2 গুণন m এর মানটা কত বলতো? m0 * √2। তাহলে p এর মান বের করতে এই পাশে গুণ হয়ে যাবে। ঠিক আছে না? এই পাশে মানটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এখানে p²/2m। তাহলে দেখো এখানে আমরা পি স্কয়ার সমান কি পাচ্ছি? পি স্কয়ার সমান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সবগুলা রাশি আমাদের এখানে গুণ হয়ে যাবে। দেখো 2 √2, ঠিক আছে? 2 √2 দেখো ইনটু m নট স্কয়ার, তারপরে সি স্কয়ার তো আছেই। হ্যাঁ, এর সাথে 0.04 0.414 এটা আমাদের গুণ করতে হবে। এরপরে দেখো এই মানটা তুমি পাইলা, এখানে যে মানটা তুমি পাবা, এখানে আলটিমেটলি যে মানটা পাবো, তারপরে পি সমান সমান কি হবে? পি সমান সমান এগুলোর উপরে রুট হয়ে যাবে। ঠিক আছে? এগুলোর উপর রুট হয়ে যাবে। যেহেতু m নট সি স্কয়ার আছে, তাহলে এখানে তোমার m নট সি স্কয়ার স্কয়ার থাকবে। তাহলে এখানকার রেজাল্ট তোমার আসবে হচ্ছে, দেখো ক্যালকুলেশন করার পরে তোমার 1.08, যে m নট সি স্কয়ার উপর স্কয়ার করলে কি থাকবে? m নট সি। এটাই মূলত আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো যেহেতু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, এই মানটাকে কাছাকাছি আমরা লিখতে পারি m নট সি। তাহলে এটা হচ্ছে আমাদের, যেহেতু ক্যালকুলেটর এলাও করা যাবে, তো এখানে আমাদের এই মানগুলো আমাদের হাতে কিছুই না। ঠিক আছে? আমরা খুবই সুন্দর মতো অ্যান্সার করে আসতে পারবো, এবং তোমরা চাইলে যে কোনো ফাংশনাল বা যে কোনো তোমাদের ডিভাইস কিন্তু ইউজ করতে পারবা, যে কোনো মডেলের। খুলনা ইউনিভার্সিটির জন্য তো এটাতে কিন্তু কোনো বাধা নাই। ঠিক আছে? তো যেই ক্যালকুলেটর তুমি মোটামুটি ভালো প্র্যাকটিস করছো এইচএসসি লেভেলে, সেটাই ভালো করে নিয়ে যাবে। এরপরে দেখো বৈদ্যুতিক চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোনগুলা? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমাদের কিছু প্রশ্ন আছে কি বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, এবং কোনগুলো আছে কি চৌম্বক ক্ষেত্র দ্বারা এখানে বিক্ষিপ্ত হবে। তো আমাদের যে অ্যান্সারটা হবে মোটামুটি সবগুলাই আমাদেরকে বিক্ষিপ্ত হয় না। রঞ্জন রশ্মি, গামা রশ্মি, নিউটন ও গামা রশ্মি, নিউটন রঞ্জন রশ্মি, এগুলা কোনোটাই আমাদের বিক্ষিপ্ত হবে না। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, আপেক্ষিকতা তত্ত্ব পর্যবেক্ষণযোগ্য নয় যখন বস্তুর গতি আলোর গতি কি হয়? সমান হয়। আলোর গতির সমান বা বেশি। ঠিক আছে? সমান বা বেশি। ঠিক আছে? এখন যদি আলোর গতির যদি বেশি হয়ে যায়, সমানুপাতিক হয়, মধ্যে তুলনামূলক সম্পর্ক না থাকে, সম্পর্ক নাই মানে কি দুইটা সমান হয়ে গেল, দুইটা সমান হয়ে গেল, তাহলে এটা কিন্তু আমাদের এটা কাজ হবে না। ঠিক আছে? এটা কি হবে না? যে সমান হলে কি হবে বলতো? সমান হলে কাজ করে না। সমান হলে কি হয় না? কাজ করে না। কিন্তু যদি মানটা কি হয়? কাছাকাছি হয়, যদি মানটা কাছাকাছি হয়, আপেক্ষিকতা মানে, আপেক্ষিকতা মানে, যেমন আমরা যদি আলোর বেগ দেখি কিভাবে দেখলাম কিছুক্ষণ আগে, 0.09, দেখো সি এর খুবই কাছাকাছি।
1 হলে কিন্তু সি হয়ে গেল, 0.99 সি, তার মানে খুবই কাছাকাছি। তার মানটা খুবই কি হইতে বলতো, কাছাকাছি যদি হয় এটা আলোর গতির মানে আপেক্ষিকতার তত্ত্ব পর্যবেক্ষণ যোগ্য হবে কখন, কাছাকাছি হইলে। আর যোগ্য হবে না কখন, যদি মানটা সমান অথবা বেশি হয়। ঠিক আছে, পরবর্তী দেখো, দোকানে জিনিসপত্রের মূল্যে বারকোড পাঠের জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়? তো আমাদের যে তড়িৎ ব্যবহার করি সেটা কি বলতো, লেজার রশ্মি ব্যবহার করা হয় না, লাল লাল আলো বের হয় না, দোকানে বারকোড যখন ব্যবহার করা হয় তখন কি লেজার রশ্মি ব্যবহার করা হয়। তো দেখো, ক্যাথোড রশ্মির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? তো আমাদের যে ক্যাথোড রশ্মি, এই ক্যাথোড রশ্মি মূলত কি বলতো, ক্যাথোড বলতে এখানে কি বলতো, ইলেকট্রন বোঝায়। বলতে কি বোঝায়, এখানে ইলেকট্রন বোঝায়। ঠিক আছে, ইলেকট্রনের যে চার্জ বা ইলেকট্রন চার্জ কি বলতো, নেগেটিভ না, তার মানে ধনাত্মক চার্জ এটা ভুল, এটা মূলত কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে ওর ভরবেগ আছে, ওর জড়তা আছে, ওর গতিশক্তি আছে, এগুলো সঠিক, বাট ওর ধনাত্মক চার্জ বিশিষ্ট এটা ভুল, এটা কি হবে, ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তো দেখো, প্লাজমার বৈশিষ্ট্য নয় কোনটা? তো প্লাজমা একটা কি বলতো, প্লাজমা কিন্তু অধিক আয়নিত একটা অবস্থা না, তাহলে আয়নিত অবস্থায় থাকলে এটা কি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, এটা মূলত ভুল, প্রবাহিত হবে। ঠিক আছে, এটি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবাহিত হবে এবং এদের সমান সংখ্যক ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ থাকে, এটি বিদ্যুৎ সুপরিবাহী এবং একাধিকভাবে আয়নিত হয়। তো বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলা, যে বৈশিষ্ট্যগুলো এগুলো মাথায় রাখতে হবে। এবার দেখো, 61 নাম্বার তোমাকে বলছে, একটি ব্যক্তির বুকের এক্স-রে করার সময় আমরা কি দেখলাম, যে কতটুকু শক্তি নিঃশেষিত হচ্ছে, 1.5 × 10⁻³ শক্তি শোষণ করলো। প্রতিটি এক্স-রে ফোটনের শক্তি যদি 40,000 হয়, তাহলে তিনি কত সংখ্যক ফোটনের শক্তি গ্রহণ করলেন? তাহলে আমরা দেখো, মোট শক্তি তোমাকে দেওয়া আছে, তাহলে একটা শক্তি দেওয়া আছে এটা, তাহলে ভাগ করে তোমরা টোটাল শক্তির মানটা পেয়ে যাবে, তাই না? টোটাল শক্তির মানটা পেয়ে যাবে আলটিমেটলি। তাহলে ফোটনের ইভি দেওয়া আছে, এখানে ইভি দেওয়া আছে, তো তোমাকে হয় এটাতে ইভি তে কনভার্ট করতে হবে। তাহলে ইভি তে কনভার্ট করতে হলে আমি কি করব, এটা দিয়ে ভাগ করে দিব। তাহলে মোট যে শক্তি আমার, দেখো মোট যে শক্তি সেটা সমান কত হচ্ছে, শক্তি সমান সমান কত হচ্ছে, 1.5 × 10⁻³ ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻⁻। এটা আমাদের কি হচ্ছে বলতো, ইভি তে কনভার্ট করতে হবে। এবার ইভি তে কনভার্ট করার পরে তোমার একটা ফোটনের শক্তির জন্য এটা দেওয়া আছে, তাহলে টোটাল শক্তিকে, টোটাল ফোটনের শক্তি এন, এন সমান সমান কি, তুমি যদি ই ডিভাইড বাই ফোটনের যে শক্তি সেটা কত, 40,000 আছে না, এই 40,000 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি তুমি ফোটনের সংখ্যাটা পেয়ে যাবে, ফোটনের সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে এখানে আমাদের যে ভ্যালুটা তোমার চলে আসে, আলটিমেটলি তুমি যদি মানটা বসায় দাও তাহলে দেখবা যে आंसर চলে আসবে 2.3 × 10⁻11। এখানে আগে মানটা, ই এর মানটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে, যেহেতু ফোটনের শক্তি ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, অথবা তুমি চাইলে এটাকে জুলে কনভার্ট করে দিবা, অথবা এই কাজটা তোমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি আনসারটা পেয়ে যাবা। এরপর দেখো, তোমাকে বলছে আলোক তড়িৎ ক্রিয়ার একটি বাস্তব উদাহরণ কি? তো আলোক তড়িৎ ক্রিয়ার যে বাস্তব উদাহরণ সেটা মূলত আমরা কি করে, ফটো আলোককে সোলার সেল, যেটা আলোক তড়িৎ ক্রিয়া সেটা মূলত সোলার সেল দিয়ে ইউজ করে। ঠিক আছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো ফটো ইলেকট্রিক ইফেক্টের যে সূত্রটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফটো ইলেকট্রিক ক্রিয়া, সেটা যে সূত্র সেটা কি বলতো, তোমার ইলেকট্রন একটা শক্তি দিবে না, এইচএফ, এফ কম্পাউন্ড বিশিষ্ট ফোটন পড়বে, তার শক্তি কত, এইচএফ। এটা কি করে, ইলেকট্রনের একটা গতি শক্তি হাফ এম। এটা তোমার প্রথম কাজ কি বলতো, প্রথম কাজ হচ্ছে কার্যাবেক্ষক, অর্থাৎ এটা সূচন কম্পাঙ্ক। এই সূচন কম্পাঙ্কে যখন পৌঁছাবে, সূচন কম্পাঙ্কে যখন পৌঁছাবে মনে করো এইচ এফ নট, তখন কি ইলেকট্রনটা মূলত শক্তি শোষণ হলো, এটা এখন বিক্ষিপ্ত হবে। তো এই শক্তিটা পাওয়ার পরে বাকি যে শক্তিটা থাকে, এটা মূলত সে গতি শক্তিতে কনভার্ট, কি করে, গতি শক্তিতে কনভার্ট হয়। তাহলে টোটাল যে বিষয়টা তোমার এখানে দাঁড়ায়, তো এখানে এই পরিমাণ শক্তি তোমার ফোটন নিশ্চিত হলো, নিশ্চিত পরে কার্যাবেক্ষক, এটাকে বলে কার্যাবেক্ষক, এই কার্যাবেক্ষক পরিমাণ শক্তি ইলেকট্রন শোষণ করে এর মধ্যে মনে করো সবল হইলো, এবার সে ছোটাছুটি করার জন্য তৈরি। এরপরে বাকি যে শক্তিটা আছে এটার কি করে, তার গতি শক্তি, এটা তার কি বলতো, গতি শক্তিতে কনভার্ট। এটা কিন্তু ইম্যাক্স, সর্বোচ্চ গতি শক্তি। তো এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে তোমাকে দেয়। ঠিক আছে, এখানে ডাব্লিউ নট, এটা কি বলতো, এটা হচ্ছে কার্যাবেক্ষক, এটা হচ্ছে আমাদের কার্যাবেক্ষক। এবং আমাদের যে এফ নট, এটা মূলত আমাদের কি বলতো, সূচন কম্পাঙ্ক, এটা হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে ইলেকট্রন মুক্ত করার জন্য অবশ্যই কম্পাঙ্কটা কি করতে হবে, সূচন কম্পাঙ্কের থেকে বেশি হইতে হবে। ঠিক আছে, ধাতু থেকে ইলেকট্রন মুক্ত করার জন্য। এবার দেখো, ভরের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর দ্রুতি আলোর দ্রুতির সমান হলে কি হয়? আলোর দ্রুতির সমান হলে কি হয়ে যাবে, অত ভর, তাহলে আমাদের এম ইকুয়াল টু কত হয়, এম নট ডিভাইড বাই 1√1 মাইনাস, দেখো উপরেও সি নিচেও সি স্কয়ার, তার মানে কি 0 হয়ে গেল না? তার মানে মানটা কি, অসীম হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে। আলোর দ্রুতির কাছাকাছি, আচ্ছা এখানে সরি কাছাকাছি বলছে, এখানে আলোর দ্রুতির সমান বলে নাই। যদি সমান বলতো, মানে ভিটা মনে করো তোমার কি, যদি বলে যে ভি এটা সমান সমান সি, তাহলে এম সমান সমান কি বলতো, অসীম হয়ে যাবে। ঠিক আছে, কোন আগেরটা, ঠিক আছে, তাহলে এখানে কি মূলত কি বলতো, এম, এম এর মানটা কি বলতো, এম নট থেকে বড় থাকে, এম এর মানটা কি থাকে, এম এর মানটা বড় থাকে, যেখানে এম সমান সমান কত, এম নট ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে গতিশীল অবস্থায় আমাদের যে বস্তুর ভরটা পাওয়া যায় সেটার মতো কি থাকে বলতো,
বেশি থাকে। এখানে কি হবে বলতো, বৃদ্ধি পেতে থাকে। পরবর্তী প্রশ্ন যাই, চলো। একটি নিউটনের ভর তোমাকে দেওয়া আছে এবং এটি এত মিটার বেগে গতিশীল, তাহলে এর গতিশক্তি কত? তাহলে গতিশক্তি আমরা কিভাবে বের করবো বলতো? গতিশক্তি কত? তাহলে গতিশক্তি কত? হাফ এমভি স্কয়ার। কিন্তু এখানে তোমাকে গতিশীল অবস্থায় দেওয়া আছে, তাহলে গতিশীল অবস্থায় তোমাকে কি ভরটা বের করতে হবে এবং এটা এত বেগে গতিশীল, গতিশক্তি কত, এবং বেগটা দেখতে হবে যে আলোর বেগের কাছাকাছি কিনা। বেগটা যেহেতু আলোর বেগের কাছাকাছি না, এবং যে বেগ দেওয়া আছে এটা কিন্তু অনেক বেশি ছোট এর থেকে, ঠিক আছে? অনেক বেশি ছোট হয়, আমরা ই ইকুয়াল টু ডিরেক্ট লিখবো হাফ এমভি স্কয়ার, ঠিক আছে? তাহলে হাফ ইনটু তোমার এম এর মান কত আছে 1.67, ঠিক আছে, গুণ 10 টু দি পাওয়ার -27 গুণ হচ্ছে ভি স্কয়ার। ভি এর মান তোমাকে দেওয়া আছে কত? 4 ইনটু 10 টু দি পাওয়ার 4 পার সেকেন্ড। যখন তোমার এই যে পাওয়ারটা কি বলতো 8 বা 7 এরকম হবে, মনে করো যে 2 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার 7, তখন আমরা কি করব? আপেক্ষিকতা অ্যাপ্লাই করব। আমরা কি করব? আপেক্ষিকতা, অর্থাৎ আলোর বেগের কাছাকাছি হইতে হবে, আলোর বেগের কাছাকাছি মানটা হইতে হবে। যখন আলোর বেগের কাছাকাছি হবে না, তখন নরমাল যে সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করব। তো এটা তোমার অ্যানসার ক্যালকুলেটর তুমি যদি চাপো তাহলে দেখবে যে 13.36 10 টু দি পাওয়ার -19 জুল এটা চলে আসে। এবার দেখো ভর ও শক্তির মধ্যে সম্পর্ক। ভর শক্তির সম্পর্কটা কি বলতো? E ইকুয়াল টু এমসি স্কয়ার। তোমাকে এরকম প্রশ্ন আসবে যে টোটাল এম ভরের বস্তুকে শক্তিতে কনভার্ট করলাম, শক্তিতে কনভার্ট করা হলো, শক্তিতে রূপান্তর, তো শক্তিতে যদি রূপান্তর করা হয়, রূপান্তর করা হলে টোটাল শক্তি কত হবে? E ইকুয়াল টু এমসি স্কয়ার, ঠিক আছে? এম ভর একটা বস্তু টোটাল শক্তিতে কনভার্ট করা হলে শক্তির মান কত? E ইকুয়াল টু এমসি স্কয়ার। তাহলে ইকুয়াল টু কত হবে? এমসি স্কয়ার। এবার দেখো কোন সমীকরণটা সঠিক নয়। তাহলে আমাদের E এটা সমান আমরা জানি কি এইচ এফ, আবার এফ সমান আমরা জানি সি বাই ল্যামডা, তাহলে এই বাই ল্যামডা। তো এটা মূলত আমাদের সূত্র। এখানে যে সূত্রটা হবে না, তারপর দেখো এইচ এফ নট ইকুয়াল টু এইচ এফ কেএমএক্স, এটা আমরা জানি। তাহলে এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট, এই যে এটা আমাদের হবে না, এটা ভুল, এটা আমাদের ভুল সূত্র, এবং এটা আমাদের এ বি সি এই তিনটা আমাদের সঠিক, ঠিক আছে? তো দেখো কোন মৌলিক পদার্থের নিউক্লিয়াসের সাধারণ সংকেত কত? এটা আমাদের পরমাণু মডেল থেকে আসা একটা প্রশ্ন। তো পরমাণু মডেলে আমরা দেখি উপরে কি থাকে বলতো? উপরে থাকবে হচ্ছে আমাদের ভর সংখ্যা এবং হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে? ভর সংখ্যা এবং হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমাদের এখানে টোটাল প্রথমে কি থাকে বলতো? জেড, মূলত এক্স, ঠিক আছে? এক্স পরে থাকবে এ, এটা হচ্ছে জেড। তাহলে এ এখানে থাকলো হচ্ছে মূলত ভর, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? এক্স উপরে থাকবে এ বাই জেড। পরবর্তীতে দেখো 40 18 আর্গন এবং 40 19 ক্যালসিয়াম হচ্ছে মূলত কি পরস্পর দেখো তো ভর সংখ্যার সমান না? এদের কি বলতো? ভর সংখ্যার সমান। যদি ভর সংখ্যার সমান হয় তাহলে আমরা কি বলবো? সেটা আইসোবার, ঠিক আছে? ভর সংখ্যার সমান হলে সেটা কি হবে? আইসোবার। প্রোটন সংখ্যার সমান হলে আইসোটন, এবং আইসোটন কখন হবে? যখন নিউটন সংখ্যার সমান, এবং আইসোটোপ কখন হবে? যখন প্রোটন সংখ্যার সমান। কোন বিষয়ের উপর তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবন নির্ভর করে? তো অর্ধজীবন এটা মূলত নির্ভর করবে তোমার হচ্ছে মৌলের প্রকৃতি। তো মৌলের প্রকৃতি যেরকম, মৌলের অর্ধজীবনটাও সেমন হতে থাকবে। মৌলের যে প্রকৃতি, মৌলের প্রকৃতি, ঠিক আছে? কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে কি সম্পর্ক? অর্ধায়ু এবং গড় আয়ুর যদি আমরা সম্পর্ক দেখি সেটা কি হবে বলতো? সূত্রটা আমাদের লাগবে। দেখো আমাদের যে আমরা যদি টাও, ঠিক আছে, টাও এটা সমান আমরা জানি হচ্ছে টি ডিভাইড বাই লন 2, ঠিক আছে? তাহলে এখানে টাও প্রপোর্শনাল টু কি টি, সমানুপাতিক সম্পর্ক। তাহলে কি হবে বলতো? সমানুপাতিক সম্পর্ক। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু এবং গড় আয়ু এদের মধ্যে যে সম্পর্ক সেটা কি বলতো? এটা হবে হচ্ছে আমাদের সমানুপাতিক, ঠিক আছে? তো সূর্যের ভিতর যে প্রক্রিয়ায় শক্তি তৈরি হয় সেটা মূলত কি বলতো? ফিউশন বিক্রিয়া না ফিশন বিক্রিয়া? এটা হচ্ছে আমাদের বি নাম্বার, ফিউশন বিক্রিয়া, ঠিক আছে? ফিউশন বিক্রিয়া। এখানে কি করে বলতো? হাইড্রোজেন গুলা যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে। এভাবে আমাদের ছোট ছোট জিনিসগুলা বড় একটা পরমাণুতে যুক্ত হচ্ছে। তো এটাকে বলা হয় ফিউশন বিক্রিয়া। হাইড্রোজেন বোমা তৈরি হয় কোন নীতির উপর ভিত্তি করে? তাহলে হাইড্রোজেন বোমা এখানে তৈরি হবে কি বলতো? হাইড্রোজেন বোমা মূলত এখানে ফিশন, এখানে তোমার হচ্ছে এটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের কি বলতো? ফিউশন বিক্রিয়া। তো হাইড্রোজেন বোমা তৈরি করা হয় মূলত কি বলতো? ফিউশন বিক্রিয়া দ্বারা।
এরপর আমরা যদি যাই ক্যাথোড রশ্মির ব্যবহার করা হয় কোনটা দ্বারা, ক্যাথোড রশ্মির ক্ষেত্রে কোনটা সঠিক নয়। তাহলে এই প্রশ্ন আমরা কিছুক্ষণ আগে সলভ করলাম, তো উহা কি ধনাত্মক চার্জ বিশিষ্ট, এটা ভুল, এটা কি হবে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। প্লাজমার বৈশিষ্ট্য নয় কোনটা, এগুলো তো আমরা এখানে মোটামুটি সলভ করলাম। তো সি নাম্বার, এটা চৌম্বকীয় দ্বারা প্রবাহিত হয় না, ঠিক আছে, মূলত ভুল আছে, একই প্রশ্ন মানে বারবার তোলা গেছে, ঠিক আছে। দেখো একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু 1 বছর হলে অর্ধায়ু কত হবে। তো আমাদের গড় আয়ু টাও, এটা সমান আমরা দেখছিলাম কি বলতো টি হাফ 0.693, ঠিক আছে। তাহলে এটা যদি 1 হয়, এটা 1 হলে অর্ধায়ু কত হবে বলতো, এই পাশে 1 ইকুয়াল হচ্ছে টি হাফ ডিভাইড বাই 0.6 0.693, ঠিক আছে। এটা কি হবে বি নাম্বারটা। কোনটি ক্ষুদ্রতম, তো এখানে সবচেয়ে ছোট কে বলতো, সবচেয়ে ছোট এখানে কে, সবচেয়ে ছোট হচ্ছে কোয়ার্ক, ঠিক আছে, সবচেয়ে ছোট এখানে হচ্ছে মূলত হচ্ছে কোয়ার্ক। কোয়ার্ক কণাটা সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম একটা পরমাণুর গঠন। তো উচ্চ তাপমাত্রায় কোনো পদার্থের পরমাণুগুলো সম্পূর্ণ আয়নিত অবস্থায় গেলে তাকে কি বলা হয়, এটা হচ্ছে প্লাজমা অবস্থা। উচ্চ তাপমাত্রা এখানে কি থাকবে, উচ্চ তাপমাত্রা এবং আয়নিত অবস্থা, আয়নিত। আচ্ছা, তো এরপরে আমরা আসবো হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর চ্যাপ্টার, ঠিক আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে সেমি কন্ডাক্টর। তো সেমি কন্ডাক্টর চ্যাপ্টারে দেখো প্রথম প্রশ্নটা, এটা তোমার খুলনা ইউনিভার্সিটি এমইটা আসা 24-25 একটা আসা একটা প্রশ্ন, ঠিক আছে। তো আমাদের প্রথমে দেখো বের করতে বলছে কি বিবর্ধন গুণাঙ্ক, ঠিক আছে, বিবর্ধন গুণাঙ্ক এই টাইপের প্রশ্ন তোমাকে বের করতে বলছে। তো দেখো এটি ট্রানজিস্টরের কমন বেজ সংযোগ কি আছে, কমন বেজ সংরক্ষণে আছে। আচ্ছা, এবার ইমিটার কারেন্ট ও বেজ কারেন্টের মান তোমাকে দেওয়া আছে 0.25। যদি কমন বেজ দেওয়া থাকে তাহলে তোমাকে বেজ কারেন্ট দেওয়া থাকবে, আবার যদি কমন সংগ্রহ বা কালেক্টর দেওয়া থাকে তখন আইসি দেওয়া থাকবে, ঠিক আছে। তো যে কারেন্ট বিবর্ধন গুণাঙ্ক আলফা এর মানটা কত, তোমাকে কি কি দেওয়া আছে, ইমিটার কারেন্ট মানে কি আইই দেওয়া আছে, এবং হচ্ছে বেস কারেন্ট মানে বি আই বি দেওয়া আছে, ঠিক আছে। আলফার মানটা বের করতে হবে, তো এখানে আলফা এবং বিটার সূত্র আছে দুইটা, ঠিক আছে। তো আলফা এবং বিটার সূত্র তোমাকে জানতে হবে খুব ভালো মতো। এখানে আলফার যে সূত্র, আলফা সমান সমান আমরা জানি হচ্ছে আইসি, ঠিক আছে, আইসি ডিভাইড বাই হচ্ছে আইই, এবং তোমাদের যে বিটা, এই বিটার সূত্র হচ্ছে আমাদের এখানে হচ্ছে আইসি ডিভাইড বাই হচ্ছে আইবি, ঠিক আছে। তাহলে এই সূত্র দুটো মাথায় রাখতে হবে, এবং আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক আছে, আলফা বিটার মধ্যে সম্পর্ক আছে, সেটা হবে হচ্ছে আলফা, দেখো বিটা এটা সমান সমান কি আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। সূত্রগুলো একটু মাথায় রাখলে হবে। তাহলে আমাদের আলফা নির্ণয় কি লাগবে, আইসি এবং আইই লাগবে। তো আইই দেওয়া আছে বাট আইসি দেওয়া নেই, কিন্তু আমরা যে আইই বা ইমিটার কারেন্ট, ইমিটার কারেন্টটা মূলত কি বলতো কালেক্টর কারেন্ট এবং হচ্ছে বেস কারেন্টের যোগফল, কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের যোগফল, এটা আমরা জানি, এটা আমাদের জানা আছে, আইই সমান আইসি প্লাস আইবি। এখান থেকে সুন্দর মতো আমরা আই এবং আইবি দেওয়া আছে, আইসি এর মানটা বের করতে পারবো। দেখো আইসি এটা সমান আমরা কি জানি, আইসি সমান সমান দেখো আইই মাইনাস হচ্ছে আইবি। তাহলে এখানে আলফার মানটা আমরা তো ইজিলি বের করতে পারবো। আলফা সমান সমান কি হলো, আলফা সমান সমান আই মাইনাস আইবি। তাহলে আইই কত, এখানে আইই মিটার কারেন্ট দেওয়া আছে 0.5 মাইনাস আইবি কত দেওয়া আছে 0.5 ডিভাইড বাই এখানে ভাগ করবো কত দ্বারা, ইমিটার কারেন্ট দ্বারা, তো 0.8 এটা দ্বারা ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব ক্যালকুলেটর, ঠিক আছে, করে ফেলো। পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি অর্ধ পরিবাহী। তো অর্ধ পরিবাহীর আমাদের যে উদাহরণগুলা, অর্ধ পরিবাহীর উদাহরণগুলো আমাদের লাগবে, সেটা আমরা জানি কি বলতো আর্সেনিক আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে। তো এগুলো মূলত আমাদের কি বলতো আর্সেনিক, ঠিক আছে, সরি কি বলবো অর্ধ পরিবাহী। তাহলে অর্ধ পরিবাহীর উদাহরণটা কি হচ্ছে আর্সেনিক, জার্মেনিয়াম, কার্বন, ক্যাডমিয়াম, সালমাইন, গ্যালিয়াম আর্সেনাইড, এইগুলা, ঠিক আছে। এখানে অর্ধ পরিবাহী কোনটা আসছে আমাদের বলতো, এখানে তোমার হচ্ছে আমাদের যে কার্বন কিন্তু অর্ধপরিবাহী, ঠিক আছে, কার্বন হচ্ছে অর্ধপরিবাহী, সিলভার কিন্তু অর্ধপরিবাহী না। এবার তোমাকে বলছে আরো কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, দেখো আর্সেনিক, ঠিক আছে, জার্মেনিয়াম, সিলিকন, তো এগুলো আমাদের কি বলতো, এইগুলো মূলত আমাদের এখানে অর্ধপরিবাহী। পরবর্তী আসো কত কেলভিন তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করে। তো এটা কখন হয় বলতো শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা,
তাহলে এর যে পরিবাহী ধর্ম, তাপমাত্রা বাড়ার সাথে সাথে পরিবাহী ধর্মটা কি হয়? বৃদ্ধি পায়। যত তাপমাত্রা বাড়বে তত কি পরিবাহী ধর্ম বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে এখানে কি হবে বলতো? 0 কেলভিন, 0 কেলভিনে তোমার অন্তরক হিসেবে কাজ করবে। এবার দেখো আমাদের বলছে কি সাধারণ জাংশন ডায়োড কি হিসাবে কাজ করে। তো আমাদের এখানে জাংশন ডায়োডটা মূলত রেকটিফায়ার হিসেবে কাজ করবে। ঠিক আছে? সাধারণ জাংশন ডায়োড কিভাবে রেকটিফায়ার হিসেবে কাজ করে? রেকটিফায়ার সাধারণ বেস, এখানে আরেকটা ম্যাথ তোমাকে দেওয়া আছে। সাধারণ বেস ট্রানজিস্টরে এমিটার কারেন্ট তোমাকে দেওয়া আছে পরিবর্তনের জন্য 2.6 মিলি অ্যাম্পিয়ার কালেক্টরের কারেন্টের পরিবর্তন ঘটলে প্রবাহ বিবর্তন গুণাঙ্ক আলফা এর মানটা কত? এখানে না কালেক্টর কারেন্ট তোমাকে দেওয়া আছে, তাই না? তাহলে আলফা এটা সমান আমরা কি জানি? ডেল এসি ডিভাইড বাই ডেল আই। এই ভ্যালুটা বসাইলে মানটা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে আইসি কত বসাইছে? 2.6 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 2.6 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইড বাই আইই কত? 3.1 10 টু দি পাওয়ার 3.1 10 টু দি পাওয়ার মাইনাস। এটা ভ্যালু ক্যালকুলেশন করলে আমরা আলফার মানটা পেয়ে যাব এবং এই ভ্যালুটা হচ্ছে আমাদের 0.8 নাম্বারটা কারেক্ট। এবার দেখো 2 মিলি অ্যাম্পিয়ার নিঃসরক প্রবাহ, 2 মিলি অ্যাম্পিয়ার নিঃসরক প্রবাহের ফলে একটি ট্রানজিস্টরের 19 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল। ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত? তো এখানে আমাদের যে নিঃসরক প্রবাহ মূলত ইমিটার। ঠিক আছে? নিঃসরক প্রবাহ মানে কি? ইমিটার। তাহলে আইই এটা সমান আমরা কি জানি? আইসি প্লাস আইবি। তো কালেক্টর মানে কি? সংগ্রাহক, তাহলে সি দেওয়া আছে। আর ভূমি মানে কি? মূলত আইবি। তোমাকে আইবি এর মানটা বের করতে বলছে। ঠিক আছে? তাহলে কি কি মান এখানে পাচ্ছি আমরা? এখানে দেওয়া আছে তোমার আইই দেওয়া আছে। তাহলে এটা দেওয়া আছে সংগ্রাহক মানে আইসি দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের বের করতে হবে কি? ভূমি মানে কি? আইবি এর মানটা বের করতে। তাহলে আমরা আইই সমান সমান আইসি প্লাস আইবি জানি। তো এখান থেকে আইবি এর মানটা আমরা ইজিলি বের করতে পারবো। তো দেখো এখানে আমরা আইবি এটা সমান আমরা কি পাচ্ছি? আইই মাইনাস হচ্ছে আইসি। তো দেখো এখানে পাচ্ছি কত? 22 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার -3 মাইনাস 19 10 টু দি পাওয়ার -3। তার মানে এখানে পাচ্ছি কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার -3। তার মানে কত? 3 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? তো এভাবে আমাদের প্রশ্নগুলা উত্তর করতে হবে। এরপর আমরা চিত্র থেকে একটা প্রশ্ন দেখব। তো তোমাকে বলছে একটি ট্রানজিস্টরের সার্কিট দেখানো হলে নিঃসরক প্রবাহ, নিঃসরক মানে কি বলতো? ইমিটার প্রবাহ বা আই এর। দেখো কারেন্ট কতটুকু আসছে। ঠিক আছে? তাহলে এখানে তোমাকে ইমিটার যে কারেন্টটা, এই যে কারেন্ট যতটুকু যাচ্ছে আই এর মানটা জানতে হবে। তাহলে তোমাকে 0.95 এবং 0.05 কি কি মান দেওয়া আছে? তো তোমাকে এখানে দেওয়া আছে এই যে সংগ্রাহক যেটা নিচ্ছে এটা আইসি, ভূমি কারেন্ট ভূমির সাথে যুক্ত না, তাহলে এটা কি? আইবি। আই এর মানটা কত? দুইটা যোগ করে দিব যে 0.95 আর 0.05 গুণ করলে যোগ করলে কত হয়ে যাচ্ছে? যোগ করলে তোমার হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? এই নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তাহলে এখানে আইই এটা সমান আমরা কি জানি? আইসি প্লাস হচ্ছে যোগ করে দিলে মান পেয়ে। দেখো যে ডিভাইস দিয়ে এসি প্রবাহকে আমরা একমুখী প্রবাহে রূপান্তর করা যায়, তাহলে সেটা মূলত কি? একমুখীকরণ করা হয় কি দিয়ে? একমুখীকরণ করা হয় কি দিয়ে? একমুখী আমরা করি হচ্ছে মূলত কি? ট্রানজিস্টর রেকটিফায়ার দিয়ে। ঠিক আছে? ট্রানজিস্টর বা রেকটিফায়ার, সরি এখানে তোমার রেকটিফায়ার যেটা আছে, রেকটিফায়ারের কাজ হচ্ছে কি বলতো? একমুখীকরণ। এমপ্লিফায়ারের কাজ কি বলতো? বিবর্ধন। এমপ্লিফায়ারের কাজ কি? বিবর্ধন করা। ঠিক আছে? বিবর্ধিত করা। রেকটিফায়ারের কাজ কি? একমুখীকরণ মানে ডিসি থেকে তুমি এখানে কি করলা? এসি তে কনভার্ট করে কে? রেকটিফায়ার। ঠিক আছে? আর এমপ্লিফায়ারের কাজকে বিবর্ধন বাড়ায়। কোন ট্রানজিস্টর সাধারণ পিট সংযোগ রয়েছে, এর সংগ্রাহক প্রবাহ 0.95 মিলি অ্যাম্পিয়ার। এর পিট প্রবাহ 0.05 অ্যাম্পিয়ার হলে এর নিঃসারক প্রবাহ কত? তাহলে এখানেও আমাদের দেখো সংগ্রাহক প্রবাহ মানে কি? সংগ্রাহক প্রবাহ মানে আইসি দেওয়া আছে, পিট প্রবাহ দেওয়া আছে হচ্ছে তোমাকে আইবি এবং তোমাকে নিঃসারক প্রবাহ মানে কি? আইই। এই প্রশ্নটা আমরা কিছুক্ষণ আগে চিত্র দিয়ে করলাম। সেম প্রশ্ন, এটা কি? 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? তাহলে আইই আমরা সমান তো জানি আইই এর সমান সমান কত হবে? আইসি প্লাস আই, তাই না? এবার দেখো রাডারে কোনটি, মানে তোমার প্রশ্নগুলা সেমিকন্ডাক্টর
নিচে কোন পদ্ধতি সেমিকন্ডাক্টর এখানে তামা কাঁচ সিলিকনটা আছে আমাদের, এইগুলাই মূলত আমাদের প্রশ্ন ছিল আজকের জন্য। তো এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এটা পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।